হ্যালো এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, এক ক্লাসেই সহপাঠের সকল এমসিকিউ কভার অর্থাৎ বোর্ড কোশ্চেন যতগুলো আছে, লাল সালু এবং সিরাজউদ্দৌলার সকল কোশ্চেন কিন্তু এই এক ক্লাসেই তোমাদেরকে সলভ করিয়ে দেওয়া হয়েছে। তার সাথে একটা বোনাস জিনিস পাচ্ছ, সেটা হচ্ছে সিকিউ হ্যাক্স। এই ক্লাসের ভিডিওতে কিন্তু আমি শেষের দিকে প্রত্যেকটা টপিকের অর্থাৎ সিরাজউদ্দৌলা এবং লাল সালুর লাস্টে সিকিউ হ্যাক্স বলে দিয়েছি, যে যেই অংশগুলো থেকে পরীক্ষায় তোমরা সিকিউ কোশ্চেন পাবা ইনশাআল্লাহ। তো তোমাদের সাথে আসলে আমার আগে কথা হয়েছিল তোমাদেরকে এমন কিছু ম্যারাথন ক্লাস দিব পরীক্ষার আগ মুহূর্তে, যেন তোমরা এক ক্লাসের মধ্যেই বিগত বছরের কোশ্চেনগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে পারো, সেরকম কিছু ক্লাস দেওয়ার কথা ছিল। কিন্তু মাঝখানে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই, যেটা একদমই আমার হাতের নাগালের বাইরে ছিল। আমি পুনরায় রিশুট আবার নতুন করে করতে পারিনি, যেই কারণে আমার রিসেন্ট যে ব্যাচ কুইক রিভিশন অ্যান্ড ফাউন্ডেশন ব্যাচ এবং সেই ব্যাচের শিক্ষার্থীদের যে আমি ক্লাস নিয়েছি অনেক ডেডিকেটেডলি, তোমাদের যে এমসিকিউ ক্লাসগুলো নেওয়া হয়েছে সেখান থেকে আমি সকল ক্লাস আসলে সেখানে এমসিকিউ পার্টগুলো তোমাদের জন্য ফ্রি করে দিচ্ছি, যে আমার কোর্সে না থাকলেও তোমরা এই ক্লাসগুলো করতে পারবা। আর যারা কোর্সে আছো তারা রাগ করো না যে আমরা টাকা দিয়ে কোর্স কিনেছি কিন্তু আপনি কেন এটা ফ্রিতে দিয়ে দিচ্ছেন, কারণ তোমরা তো স্লাইডগুলো পাচ্ছ। বাট যারা আজকের এই ক্লাসটা করতেছে তাদের বিগত বছরের যত কোশ্চেনগুলো আছে সবগুলো আমি সলভ করাই দিচ্ছি। সো স্লাইডটা আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদের জন্য শুধু প্রাইভেট করা, এই জন্য ওটা আর প্রোভাইড করতে আমি পারতেছি না। বাট তোমরা এখান থেকে এমসিকিউ গুলো বিগত বছরে যতগুলো প্রশ্ন সলভ করেছি ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষায় রিপিটেড কোশ্চেন পাবা, এবং এই জায়গার কোশ্চেন গুলো দেখলে আসলে তুমি বুঝতে পারবা যে নাটক উপন্যাস থেকে কি কি টাইপের কোশ্চেন, কেমন ধরনের এবং কোন কোন জায়গা থেকে কোশ্চেন হইতে পারে। সো শুধুমাত্র এমসিকিউ পার্টগুলো করে ফেলো, আর কোথাও দেখার কোনো দরকার নাই। এমসিকিউ করবা, বইটা পড়বা ভালো করে, বইয়ের আগে সহপাঠের মধ্যে দেখবা লাস্ট মোমেন্টে তুমি যেভাবে মানে রিভিশন করবা সেটার স্ট্র্যাটেজিটা আমি যদি তোমাদেরকে বলতে যাই, তাহলে আমি অবশ্যই বলবো শুরুতে যে সারমর্মটা বলা হয়ে থাকে সেটা সিরাজউদ্দৌলা এবং হচ্ছে তোমার আর নাটক এবং উপন্যাসের যেই সারমর্মটা বলা থাকে সেটা পড়বা, এবং প্রত্যেকটা চরিত্র নিয়ে কিন্তু আলাদা আলাদা ছোট ছোট প্যারা করে করে লেখা থাকে, সেগুলো একবার পড়বা। তারপরে এই এমসিকিউ গুলো সলভ করবা, সিকিউ হ্যাক্সটা দেখবা, আর বিগত বছরের যে সিকিউ গুলো আছে সেগুলো সলভ করে যাবে ইনশাআল্লাহ। আশা রাখতেছি সহপাঠে তোমাদের একটা 100-এ 100 প্রিপারেশন হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই। আমরা এখন আমাদের গুরুত্বপূর্ণ যত এমসিকিউ আছে, বিগত বছরে আসা যত কোশ্চেন, যতগুলো ইনক্লুড করা যায়, আমার কাছে যতগুলো সম্ভব ছিল, আমার কাছে যতগুলো স্টোর করা ছিল, আমি সবগুলো তোমাদেরকে দিয়েছি ইনশাআল্লাহ। এগুলো আমরা সলভ করবো। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার কুটির প্রধান কে ছিল? এটা কিন্তু একদম শুরুতে যখন পরিচিতি পর্বগুলো পড়াইছে ওখানে দেখাইছিলাম যে কাশিম বাজার কুটির যে প্রধান ছিল তার নাম কি ছিল? উইলিয়াম ওয়াটসন। তার নাম কি ছিল? উইলিয়াম ওয়াটসন। ঠিক আছে, উত্তর কি হবে? উত্তর হবে উইলিয়াম ওয়াটসন। ওকে, তারপরে দেখো কি বলছে। জামিল সাহেব রায়হানকে রাস্তা থেকে কুড়িয়ে লালন পালন করেন, লেখাপড়া শেখান। জামিল সাহেব নিজের সন্তানের মতোই তাকে ভালোবাসতেন, কিন্তু জামিল সাহেব মারা যাওয়ার পর রায়হান সম্পত্তির লোভে জামিল সাহেবের ছেলেকেই হত্যা করে ফেলে। তাহলে উদ্দীপকের রায়হান নিচের কোন চরিত্রকে মিল করতেছে বলতো? যেটা আমরা নবাব সিরাজউদ্দৌলার ভাইকে দেখছিলাম যে তার বিরুদ্ধে তাকে হত্যা করছিল, তাহলে এটা কি? এই যে মুহাম্মদী বেগের সাথে আমরা মিল দেখতে পাচ্ছি, রায়হানের একটা মিল দেখতে পাচ্ছি। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, সিরাজের এই উক্তির কারণ কি ছিল? কেন ছিল বলতো? যখন সে তার প্রজাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, এই জন্য সে বলছিল যে আমার আজকে কারোর বিরুদ্ধে অভিযোগ না, আমার নিজের বিরুদ্ধে আমার অভিযোগ। কেন বলছিল এই কথাটা? কারণ সে প্রজা সাধারণের নিরাপত্তা বিধান করতে পারে নাই, তাই এই কথাটা সে বলছিল। তারপর দেখো, সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, উক্তিটি কার? এই উক্তিটা হচ্ছে নবাব হয়েছিল যখন মির্জাফর। তো মির্জাফর যে কাজটা করছিল, সে মানে মূলত মির্জাফরকে কেন এই মসনদে বসানো হয়েছে বা নবাবের আসনে কেন বসানো হয়েছে? কারণ বসানো হয়েছে এই জন্য যে মির্জাফর শুধুমাত্র এখানে বসে থাকবে আর বসে বসে রাজ্য পরিচালনা করবে, কিন্তু বাইরের যত রাজনৈতিক কর্মকাণ্ড, বাইরের যত অর্থনৈতিক দিক, এই সবকিছু ইংরেজরা পরিচালিত করবে। এই জন্যই কিন্তু কি এখানে একটা চুক্তিপত্র করা হয়, এবং এই জন্যই তোমার মির্জাফরকে এই জায়গায় নবাব করা হয়েছিল। তো মির্জাফর যখন ওই চুক্তিপত্রে স্বাক্ষর করতে যায় তখন তার মনে কিন্তু একটু হলেও দেশপ্রেম ছিল। সে বলতেছিল আচ্ছা আমরা কি সবাই মিলে আমাদের দেশটাকে বিক্রি করে দিচ্ছি না তো? তো এই কথাটা কিন্তু বলছিল মির্জাফর। কে বলছিল? মির্জাফর বলছিল। তারপরে দেখো, দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়ে বড়। এটা কার কাছে? অবশ্যই আমরা জানি কার কাছে। টাকা, কে টাকার জন্য পাগল হয়ে মরে গেছিল? অমিচাঁদ। তাহলে উত্তর কি হবে? অমিচাঁদ। তারপরে দেখো, সিরাজউদ্দৌলা নাটকে মূলত কি বিধৃত হয়েছে? বিধৃত হওয়া মানে কি? মানে কি বর্ণনা করা হয়েছে? আমরা দেখি ক্ষোভ, লোভ আর হচ্ছে ক্ষমতার যে দ্বন্দ্ব। তো একে তো সবার লোভ ছিল প্রাসাদে নবাবের আসনে বসার, তারপরে এই যে ক্ষমতা নিয়ে যে টানাটানি, তো এই লোভ এবং ক্ষমতার দ্বন্দ্বেই কিন্তু কি মূলত এই নাটকে
ব্যাখ্যা করা হয়েছে। তারপরে দেখো, যত বড় মুখ নয় তত বড় কথা, সিরাজউদ্দৌলা নাটকের সংলাপটি কার? একদম শুরুতে আমরা কাকে দেখছিলাম? ক্লেটন বলছিল না এই কথাটা, যে যত বড় মুখ নয় তত বড় কথা? কাকে বলছিল? কাকে বলছিল? ওয়ালি খানকে বলছিল, মনে রাখবে এটা, ওয়ালি খানকে বলছিল। তো এটা কার উক্তি ছিল? এটা কিন্তু ক্লেটনের উক্তি ছিল। তারপরে দেখো, সিরাজউদ্দৌলা নাটকে আপনাদের কাছে আমি আমার অপরাধের বিচার প্রার্থী, এই কথাটা কে বলছিল? ওই যে মসনদের মধ্যে হচ্ছে যখন মিটিংটা বসছিল এবং নবাব বলছিল তোমাদের কারোর কাছে আমার কোনো অভিযোগ নাই, আজ আমার সব অভিযোগ নিজের বিরুদ্ধে, এখন আমি আমার অপরাধের বিচার চাই। এই কথাটার সংলাপের ব্যক্ত হয়েছে সিরাজের, মানে এই সংলাপটা দ্বারা সেই আসলে কি তার ভিতরের অপরাধ বোধকে বুঝাচ্ছে, নাকি অনুশোচনা বোধকে বুঝাচ্ছে, নাকি হচ্ছে প্রজাদের প্রতি প্রেমকে বুঝাচ্ছে, নাকি অমাত্যদের প্রতি স্ল্যাশ মানে ক্ষোভ, স্ল্যাশ মানে কি, মানে ক্ষোভ প্রকাশ করতেছে। দেখো সে কিন্তু এই জায়গার মধ্যে তার তার যে অপরাধ বোধ এটা কিন্তু সে প্রকাশ করে না। সে বলছে ঠিক আছে, এখন আপনারা সবাই মিলে আমার বিচার করেন দেখি, আমার যে দোষ, আমার যে মানে আমার তো সব দোষ, তাহলে এখন আপনারা বিচার করেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে ওই যে তার যে অমাত্য বর্গরা ছিল, যে প্রাসাদের মধ্যে যে রাজবল্লভ জগৎ, এদের বিরুদ্ধে মানে এদের যে প্রতি যে নবাবের একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাই কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তাহলে অমাত্যদের প্রতি স্ল্যাশ প্রকাশিত হয়েছে। সিরাজউদ্দৌলা নাটকে নবাবের আসল চিঠিটা গায়েব করে কোম্পানির কাছে নকল চিঠি পাঠাচ্ছে কে? তো এখানে কিন্তু আমরা দেখেছিলাম একটা পর্বের মধ্যে, তো এই জায়গায় নবাবের যে আসল চিঠিগুলো ছিল এই চিঠিগুলোকে নকল করে 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 কি করতো, পাঠাইতো কারা, কে জানো কার কাছে? ইংরেজদের কাছে পাঠাতো। এবং ইংরেজরা নবাবের বিরুদ্ধে আরো বেশি খেপে যাওয়ার পিছনে একটা কারণ ছিল, এবং সেটা কে করছিল জানো? সেটা নবাবেরই খুব কাছের একজন মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা করছিল, তার নাম ছিল মীর মুন্সি। আর এই মীর মুন্সি কিন্তু কি করছিল, নবাবের আসল যে চিঠিগুলো ছিল সেগুলো চেঞ্জ করে তারা কি করতো, ইংরেজদের কাছে নকল চিঠি পাঠাইতো। তারপর দেখো, সিরাজউদ্দৌলা প্রজা সাধারণের কাছে নিজেকে অপরাধী মনে করার অন্তর্নিহিত কারণ তিনি কি ছিল বলতো? প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেনি বলে, ইংরেজদের বাণিজ্য করার অনুমতি দিয়েছে বলে, নাকি ঘসেটি বেগমকে অন্তপুরে এনে রেখেছে বলে, নাকি মীর জাফরকে যোগ্য শাস্তি দেয়নি বলে? তো এখানে আসলে সে প্রজা সাধারণের কাছে নিজেকে অপরাধী মনে করেছিল কারণ প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিধান সে করতে পারে নাই, তাই। ওকে, তারপরে দেখো, সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা কত? আমরা জানি 4টি অঙ্ক আছে। আর দৃশ্য কয়টি? দৃশ্য হচ্ছে 12টি, দৃশ্য হচ্ছে 12টি। ওকে, তারপরে দেখো, আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই, এই উক্তিটা কে কাকে বলছিল? তো এই জায়গায় আমরা কিন্তু এই যে গভর্নর যে ড্রেক ছিল, যে ব্রিটিশ মানে বলা হতো যে সে পালায় চলে গেছে, যে দুজনকে ব্রিটিশ সিংহ ক্লেটনকে বলা হইতো, আর এই গভর্নর ড্রেক সে কিন্তু পালায় চলে গেছিল, সে উমিচাঁদকে বন্দি করে পালায় চলে গেছিল, যেটা আমরা একদম শুরুতে যুদ্ধে দেখছিলাম, ওই যে ইংরেজদের আর হচ্ছে নবাবের মধ্যে যে শুরুতে ফোর্ট উইলিয়াম দুর্গতে যুদ্ধটা হয়েছিল, সে তখন উমিচাঁদ বলছিল যে এই গভর্নর ড্রেককে যদি নবাব হত্যা করে আমার একটু কষ্ট লাগবে না, কারণ আমি তার ধ্বংস দেখতে চাই, কারণ সে আমাকে এই জায়গায় বন্দি করে রাখছে। তো এই উমিচাঁদ কিন্তু এটা হলওয়েলকে কি আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে পাই, এই কথাটা কে কাকে করেছে? উমিচাঁদ এই কথাটা বলছিল কাকে বলতো? হলওয়েলকে উদ্দেশ্য করে, মানে হলওয়েলের কাছে এই কথাটা বলতেছিল গভর্নর ড্রেককে উদ্দেশ্য করে, এটা মনে রাখবা। 1757 সালের কত তারিখে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়? আমরা সবাই জানি এটা হচ্ছে 23শে জুন। তারপরে দেখো, পলাশীর যুদ্ধ সিরাজের পতনের জন্য তার নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য অনেকখানি দায়ী, তাই সেটা কোনটা? কারণ একটা নবাব যখন দেখতেছে সব মানুষ তার বিরোধিতা করতেছে, আবার তাদেরকেই সে আইনা দাওয়াত দিয়ে খাওয়াইতেছে, তার মানে কি তার ভিতরে অদূরদর্শিতা ছিল। পরবর্তীতে কি হইতে পারে এটা নিয়ে চিন্তা করার মতো মানে পাওয়ার তার ব্রেনের মধ্যে ছিল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি অদূরদর্শিতা। আমরা কি দেখতে পাচ্ছি? অদূরদর্শিতা। অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে। এই উক্তিটা কার ছিল? আমি কিন্তু পড়ানোর সময় দাগাই দিয়েছিলাম, এই উক্তিটা ছিল মার্টিনের। মার্টিন কাকে করতেছিল? ওই যে তারা যখন নিজেদের মধ্যে ঝগড়া করতেছিল যে ঘুষ খায়া খায় আপনাদের এখন ঘুষের অর্থটাই ভুলে গেছেন আপনারা, তাহলে এটা হবে মার্টিন। সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটির স্থান কোথায় ছিল? ফোর্ট উইলিয়াম দুর্গ। কি ছিল? ফোর্ট উইলিয়াম দুর্গ। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। এই উক্তিটা কার? এই উক্তিটা কিন্তু করছিল উমিচাঁদ। তো উমিচাঁদকে যখন বন্দি করে রাখছে, উমিচাঁদ বলতেছে কি ব্যাপার আপনাদের, মিস্টার ক্লেটন কোথায়, তারা কোথায়? তো বলে যে তারা পালিয়ে গেছে। তো বলে উমা, ব্রিটিশ সিংহ যাকে বলা হইতো সে এখন লেজ গুটায় পালাইছে, আয় হায়, এটা তো অনেক লজ্জার কথা। এই কথাটা কে বলছিল? উমিচাঁদ বলছিল। কে বলছিল? উমিচাঁদ। মীর মর্দান কে ছিলেন? মীর মর্দান ছিলেন একজন দেশপ্রেমিক। মীর মর্দান কি ছিলেন? মোহনলালও একজন দেশপ্রেমিক ছিল। মোহনলাল, তারপরে হচ্ছে কি বলতো মীর মর্দান, তারা ছিলেন দেশপ্রেমিক। তারপরে দেখো, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার ছিল? আমরা জানি প্রথম সংলাপটি ছিল কি বলতো? ভিক্টোরি অর ডেথ। ভিক্টোরি অর ডেথ কে করেছিল? ক্লেটন।
ক্যাপ্টেন ক্লেটন করেছিল। তাহলে উক্তিটা কার? ক্লেটনের। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর বারবার এই এমসিকিউ গুলো যদি তোমরা রিভিশন না দাও, কোনটা কে উক্তি করছে, পরীক্ষা একদম গোজামিল পাকায় ফেলবা। ওকে, তারপরে দেখো, আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে বলতে নবাব কি বোঝাতে চাইছে? দেখো, সেম কোশ্চেন কিন্তু আমরা এর আগে অনেকগুলো পড়ছি, শুধু অপশন চেঞ্জ করে দিছে। ক্ষমাশীলতাই তার পতনের কারণ, যুদ্ধ কৌশল না জেনেই যুদ্ধে অবতীর্ণ হওয়া, সেনাপতি অমাত্যদের চিনতে না পারা, নাকি প্রাসাদ ষড়যন্ত্র নস্যাৎ করতে না পারা। দেখো, আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, এই কথাটা সে কখন বলছিল? যখন দেখছি যে তার প্রাসাদের ভিতরের মানুষজন, তার খালা থেকে ধরে প্রত্যেকটা মানুষ তার বিরোধিতা করতেছে, তখন সে আসলে এই কথাটা বলছিল যে আজ আমার নালিশ আমার নিজের বিরুদ্ধে, অর্থাৎ প্রাসাদ ষড়যন্ত্র নিঃসাৎ করতে বা শেষ করতে না পারার কারণে। তারপরে দেখো, নবাব সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেছিলেন? আমরা দেখেছিলাম যখন কলকাতার নাম করা হয়েছিল, কি কলকাতার নাম করা হয়েছিল আলীনগর, এবং সেখানকার দেওয়ান হিসেবে যুক্ত করা হয় মানিকচাঁদকে। আর এই মানিকচাঁদও কিন্তু নবাব সিরাজউদ্দৌলার সাথে পল্টি খাইছিল। তারপরে দেখো, সিরাজের বিরুদ্ধে ঘসটি বেগমের আক্রোশের কারণটা কি? কেন সিরাজের বিরুদ্ধে ঘসটি বেগম হচ্ছে এত রাগান্বিত ছিল? কেন বলতো? অর্থদণ্ডের জন্য, রাজনৈতিক প্রাধান্য লাভের জন্য, না নবাবের দুর্বলতার জন্য, নাকি মানিকচাঁদকে শাস্তি প্রদান করার জন্য? আমরা জানি যে সে হচ্ছে রাজমাতা হইতে চাইতো, অর্থাৎ তার ক্ষমতা লাগবে। তো রাজনৈতিক এই প্রাধান্য পাওয়ার জন্য আসলে সে সিরাজের বিরোধিতা করত। রাইসুল জোহালা ছিলেন সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর, মির্জাফরের সহযোগী সৈনিক। আমরা জানি রাইসুল জোহালা ছিলেন সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর, যার নাম ছিল নারায়ণ সিং। ঠিক আছে, এটা মনে রাখবা, নারায়ণ সিং। ওকে ওকে। তারপরে দেখো, ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন, উক্তিটি কার? তো এই উক্তিটা কখন করা হয়েছে? যে প্রথম অঙ্কের যে প্রথম দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাইছিলাম ফোর্ট উইলিয়াম দুর্গের মধ্যে হচ্ছে তারা যুদ্ধ করতেছিল, তো নবাব বলছে যে আচ্ছা আপনারা এই প্রাচীর গুলো কেন দিচ্ছেন বা এখানে অস্ত্র এনে কেন মজুত করতেছেন? তখন ইংরেজরা বলে তারা নাকি ডাচ, তারপরে হচ্ছে অন্যান্য ফরাসি যত হচ্ছে ডাকাত আছে, অন্যান্য যারা বিজনেস করতে আসে না তাদেরকে ডাকাত বলছে, বুঝছো? ওরা নাকি ডাকাত, ওদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নাকি তারা বন্দুক নিয়ে আসছে, প্রাচীর দিছে। তখন নবাব সিরাজউদ্দৌলা বলছে আচ্ছা, তা ফরাসিরা ডাকাত, আপনারা কি খুব আমাদের খুব আপনজন, এরকম আপনারা কি অতিশয় সজ্জন ব্যক্তি আমাদের? তো এই কথাটা কিন্তু বলছিল আসলে সিরাজ। তাহলে এই উক্তিটি কার? এটা হচ্ছে সিরাজের। আজ নবাবকে ডুবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না, তা কি বিশ্বাস করা যায়? ক্লাইভের এই উক্তিতে প্রকাশ পেয়েছে মির্জাফর ও তার সঙ্গীদের প্রতি। তো তখন তারা যখন চুক্তি করতেছিল, তো ওই চুক্তির মধ্যে কিন্তু যখন সাইন করতে যায় তখন আসলে ইংরেজরা বুঝতে পারে যে নবাবের কাছের মানুষজন হয়ে তারা যেভাবে নবাবের বিরোধিতা করতেছে, তার ওরা তো এখানে কিছুই না, একটা চুনুপুটি, তাহলে ওদের বিরুদ্ধেও হচ্ছে ওরা ষড়যন্ত্র করতে পারে। তো এই জন্য বলছে আর কি যে আজকে তো নবাবকে ডুবাইতেছেন, নবাবের বিরুদ্ধে গেছেন, তো কালকে যে আপনারা আমাদের বিরুদ্ধে যাবেন না এটার কি কোনো গ্যারান্টি আছে? তাই আসেন আমরা একটা চুক্তি করি। তো এই কথাটা তারা আসলে মির্জাফর এবং তার সঙ্গীদের প্রতি ইংরেজদের যে আস্থাহীনতা ছিল সেটাই প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, আস্থাহীনতা। তারপরে দেখো, নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি কি নবাব না ফকির? এই কথাটা কে বলছিল বলতো? এই কথাটা কিন্তু লর্ড ক্লাইভ বলছিল, যা মির্জাফরকে বলছে আপনি নবাবের চেয়ারে না বসে এখানে পাশে কেন দাঁড়ায় আছেন, আপনি কি নবাব নাকি ফকির? এই কথাটা বলে। এই কথাটার দ্বারা আসলে কি প্রকাশ পাচ্ছে বলতো? এই কথাটা দ্বারা আমরা মির্জাফরের চরিত্রে, মির্জাফর যে অন্য একজনের উপর নির্ভরশীল, তার যে আসলে নবাব হওয়ার যোগ্যতা নাই, সে হচ্ছে লর্ড ক্লাইভের জন্য অপেক্ষা করতেছে, সে আরেকজনের হাত ধরে নাকি সে হচ্ছে কি বসবে, এই চেয়ারে বসবে। তো তারপরও নির্ভরশীলতা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। তারপরে দেখো, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের ঘটনাগুলো কোথায় হয়েছিল? সেটা ছিল ফোর্ট উইলিয়াম, ওই যে ভাগীরথী নদীর তীরে ফোর্ট উইলিয়াম যে জাহাজটা ছিল সেই জাহাজের ওখানে। ঠিক আছে, 10 দিকে 10টি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা। এই কথার মধ্যে কোন তথ্য রয়েছে? ইউরোপিয়ানদের দানশীলতা, এশীয়দের দারিদ্র্য, নবাবের পরিষদবর্গের লোভ, নাকি নবাবের উদাসীনতা? তো এই কথাগুলো কিন্তু আমরা দেখেছিলাম যে তোমার হচ্ছে যখন হলওয়েল ওরা যুদ্ধ করার পরে নবাবের হুমকি টুমকি খেয়ে আসছে, তখন বলতেছিল উমিচাঁদ যখন তাদের কাছে ওই যে 17,000 টাকা চাইছিল যে তোমাদেরকে আমি মানিকচাঁদের কাছ থেকে দলিল আইনা দিব, তো তোমরা হচ্ছে আমাকে দিবা, টাকা দিবা, 5,000 দিবা, আর ওকে হচ্ছে 12,000 দিবা। তো এই চিঠি পড়ার পরে হচ্ছে আমরা দেখেছিলাম যে হলওয়েল বলছিল যে 10 দিকের 10 মানুষের এই লোভের পূরণ করতে করতেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে এটা কি হবে? কাদের লোভ সম্পর্কে বলা হচ্ছে? নবাবের যে পরিষদ বর্গ আছে সেই পরিষদ বর্গের লোভের কথা বলা হচ্ছে। তারপরে দেখো,
নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকায় করে পালিয়ে গিয়েছিল? আমরা দেখেছিলাম যে রজার যে ড্রেক ছিল, রজার ড্রেক, ঠিক আছে, রজার ড্রেক হচ্ছে সে কি করছিল, সে হচ্ছে মেয়েদের নৌকা নিয়ে পালাই গেছিল। তাহলে এটা উত্তর কি হবে? উত্তর হবে রজার ড্রেক, ঠিক আছে। তারপরে দেখো সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন? এটা আমরা পড়েছি। দেখো সিকান্দার আবু জাফর মাসিক সমকাল পত্রিকা সম্পাদনা করেছিলেন এবং তার সাথে সাথে মুক্তিযুদ্ধের সময়, তার সাথে সাথে মুক্তিযুদ্ধের সময় কিন্তু সে তোমার হচ্ছে সাপ্তাহিক মোহাম্মদী নামে আরেকটা পত্রিকা, আমি যতদূর মানে আমার মাথায় পড়তেছে এটাও মনে রাখবা, তো ওইটাও কিন্তু সে কি করছিল? সম্পাদনা করেছিল। ওকে, আচ্ছা। তারপরে দেখো তুমিও কম সাপিনী নও, ঘসেটি বেগমের এই উক্তিতে কোন কি প্রকাশ পাচ্ছে? হিংসা, ঘৃণা, নাকি বিদ্রোহ, নাকি প্রতিশোধ? তো এটা কিন্তু সে তার বোনকে বলছিল, আমিনাকে বলছিল যে তুমিও কম সাপিনী না, তুমিও কিন্তু কম ইয়ে না। তো এটা কিন্তু কি তার বোনের প্রতি তার হিংসা প্রকাশ পাচ্ছে। কি প্রকাশ পাচ্ছে? হিংসা প্রকাশ পাচ্ছে। মনীষী এরিস্টটল নাটকের কয়টি ঐক্যের কথা বলেছিল? 3টি ঐক্যের কথা বলেছিল, মনে আছে? 3টি ঐক্যের কথা বলেছিল। দেখছো আমি কেন তোমাদেরকে এগুলো পড়াইছি? এগুলো কিন্তু বোর্ডের কোশ্চেনে আসছে, 1-2টা রেয়ার কোশ্চেন। সিরাজউদ্দৌলা নাটকে বিশ্বাসঘাতক হিসেবে কারা কারা চিহ্নিত ছিল? দেখছো কারা কারা পক্ষে ছিল, কারা কারা বিপক্ষে ছিল, সেখান থেকে কিন্তু কোশ্চেন দিছে। রায়দুর্লভ, উমিচাঁদ এবং মীর জাফর, এটা হবে উত্তর। রায়দুর্লভ সাফরি কিন্তু তোমার ইয়ের পক্ষে ছিল, নবাবের পক্ষে ছিল। এই যে মোহনলালও নবাবের পক্ষে ছিল, রাইসুল জোহালাও নবাবের পক্ষে ছিল। রায়দুর্লভ, উমিচাঁদ এবং মীর জাফর এরা নবাবের বিপক্ষে ছিল। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এই বলো লজ্জার কথা। উমিচাঁদের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে বলতো? সেখানে কি সে হাস্যরস করেছে, নাকি রঙ্গরস করেছে, নাকি বিদ্রুপ করেছে, নাকি গ্লানি করেছে? সে উপহাস করেছে। মেনলি সে কি করেছে? উপহাস করেছে। আর উপহাসের বাংলা কি বলতো? উপহাসকে আমরা আরেকটি শব্দ দিয়ে মানে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে বিদ্রুপ করা। আমরা এরকম বলি না তুই পারবি, তোর দ্বারা এটা হবে কখনো, এটাই বলতেছে আর কি, যে বিদ্রুপ করে, যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিয়ে পালিয়ে গেল, এবার লজ্জার কথা। অর্থাৎ তাকে কি করা হয়েছে? এই কথাটা দ্বারা উপহাস করাকে বোঝাচ্ছে, অর্থাৎ বিদ্রুপকে বোঝাচ্ছে। রাইসুল জোয়ালা কে ছিল? রাইসুল জোয়ালা ছিল নারায়ণ সিং এবং সে ছিল নবাবের গুপ্তচর, এটা আমরা পড়ছি। তারপরে দেখো তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাঙ্গা শোনাতে এসেছি, কোন নবাবের বলতো? এই কথাটা কে বলছিল? এই কথাটা বলছিল কিন্তু মুহাম্মদী বেগ। কাকে বলছিল? মুহাম্মদী বেগ। কাকে বলছিল বলো? বলছিল নবাবকে। মানে কোন নবাবকে? বলছিল কিন্তু সিরাজকে। কিন্তু এইখানে কোন নবাবের কথা বলেছে? বলছে তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে আসছে। অর্থাৎ এখন বর্তমান নবাব কে? মীর জাফর। অর্থাৎ মীর জাফরের যে দণ্ড আজ্ঞা অর্থাৎ মৃত্যুদণ্ড সেটা সে শোনাতে আসছে, এটা বলছিল। নবাব রাজধানীতে ফিরে আসতে চেয়েছিল কেন বলতো? কারণ সে পুনরায় সংগঠিত হতে চেয়েছিল, পুনরায় সৈন্য, তারপর হচ্ছে তোমার অস্ত্র নিয়ে সে আবার যুদ্ধ করতে চেয়েছিল। তারপরে দেখো সিরাজউদ্দৌলা নাটকে ওয়ালি খানের বাঙালি কাপুরুষ নয় সংলাপে কি প্রকাশ পেয়েছে? সিরাজউদ্দৌলা নাটকে বাঙালি মানে ওয়ালি খান তখন কি বলছিল? যে না না আপনারা এইভাবে বলতে পারেন না, আমি আপনাদের চাকরি করি ঠিক আছে, কিন্তু আমরা বাঙালিরা কাপুরুষ নই। অর্থাৎ এটা দ্বারা তার নিজের জাতির প্রতি যে ভালোবাসাটা, তাহলে এই যে সাজাত্য বোধটা প্রকাশ পাচ্ছে। কি পাচ্ছে? সাজাত্য বোধটা প্রকাশ পাচ্ছে। তারপরে দেখো সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যে হাসিল হবে? আমরা জেনেছিলাম যে যখন শৌকত জং যদি নবাব হইতে পারে তাহলে সবার স্বার্থ কি হবে? হাসিল হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে শৌকত জং। তারপরে দেখো রাইসুল জোহালা চরিত্রের মাধ্যমে নাট্যকার নাটকে যে বিষয়ের অবতারণ করেছে। রাইসুল জোহালা কেমন ছিল? সে ছিল একজন জোকার, অর্থাৎ হাস্যরস, সে হাসি তামাশা করে মানুষকে ভুলায় রাখতো। তাহলে তার সাথে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে হাস্যরস। সেটা কি? সেটা হচ্ছে হাস্যরস। তারপরে দেখো যত বড় মুখ নয় তত বড় কথা, বাক্যটির মর্মার্থ কি? মানে হচ্ছে তোমার মুখের চেয়ে মানে তোমার যোগ্যতা চেয়ে তোমার স্পর্ধা বেশি, অর্থাৎ বেশি স্পর্ধাকে এখানে কি করতেছে? নির্দেশ করতেছে। উই হ্যাভ কাম টু আর্ন অ্যান্ড নট টু গেট ইনটু পলিটিক্স ওয়ার্ডস এর এ কথা ইংরেজদের দ্বারা কি মানে ইংরেজদের কি প্রকাশ পায়? অর্থাৎ এই জায়গার মধ্যে যখন হচ্ছে বলছিল না যে হচ্ছে ওই যে তোমার লবণ চাষিকে মারার পরে বলছিল যে ওয়াটসো তুমি বলো যে কেন তোমার মানে কুঠিয়ালরা বা তোমার সৈনিকরা আমার দেশের মানুষের উপর এরকম অত্যাচার করতেছে, তো তোমাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। তখন সে একটা কথা বলে, উই হ্যাভ কাম টু আর্ন অ্যান্ড নট টু গেট ইনটু পলিটিক্স। বলছে আমরা এখানে টাকা ইনকাম করতে আসছি, আমরা কিন্তু আপনাদের পলিটিক্স এর মধ্যে যুক্ত হইতে আসি নাই।
তো এই কথাটা তারা আসলে বুঝাচ্ছে তার বাক চাতুর্য, অর্থাৎ তার এই যে কথা বলার যে ভঙ্গিমা, মানে কথা দিয়ে মানুষকে পটায় ফেলা। তারপরে তার ছদ্মবেশ, অবশ্যই তারা ছদ্মবেশ নিছিল, কারণ তারা শুধু এখানে টাকাই কামাইতে আসে না, তারা ক্ষমতাও নিতে আসছিল। এবং প্রতারণা, অবশ্যই তারা প্রতারক ছিল এবং তারা প্রতারণা করছিল নবাবের সাথে। তাহলে উত্তর হবে কি 1 2 3। তারপর দেখো, মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ জানিয়েছিল, অর্থাৎ আমরা দেখেছিলাম যখন সিরাজউদ্দৌলা পালিয়ে যায়, এখন জনসাধারণের কাছে তো সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কিছু একটা বলতে হবে, তখন মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কি কি কথা বলছিল, বলছিল যে বাংলার জনসাধারণকে নাকি সিরাজউদ্দৌলা কি করে বলতো, উৎপীড়ন করে, এবং দরবারের পদস্থ আমির উমরাদের সে নাকি কোনো মর্যাদা দেয় না, নাকি মতিঝিলের জলসা চিরকালের মতো ভেঙে দিচ্ছে, এটা বলে নাই। বলছে হচ্ছে এই দুইটা কথা, এই দুইটার কারণে তারা নাকি নবাবের পতন ঘটাইছে, এটা তারা জনগণের কাছে বলছিল। তারপর দেখো, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশীয় দূষরদের সহায়তা আমাদের দেশে ব্যাপক নির্যাতন চালায়, অসংখ্য মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়, মা বোনদের সম্মানহানি করে এবং ব্যাপক গণহত্যা চালায়। হানাদার বাহিনী অত্যাচার সিরাজউদ্দৌলা নাটকের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ বলতো? এখানে যে তারা পুড়ায় দিছে, মা বোনদের ইজ্জত নিছে, তাহলে এটা কোনটার সাথে সম্পর্কযুক্ত? ওই যে কুঠিয়াল সাহেবদের যে নির্যাতন ছিল, যে লবণ বিক্রি না করার কারণে লবণ চাষির স্ত্রীর উপর যে নির্যাতন ছিল, সেটার সাথে কিন্তু একটা মিল আছে। তাহলে কুঠির সাহেবদের যে নির্যাতন, সেটাকে নির্দেশ করতেছে। এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণটা কি বলতো? কুঠিয়াল ইংরেজ কর্তৃক নিরীহ প্রজাদের উপর অত্যাচার, অবশ্যই তাই। লবণ বিক্রেতার বাড়িঘর জ্বালিয়ে দিয়ে, অবশ্যই তাই। নাকি নবাবের অর্থ আত্মসাৎ করে? না, নবাবের অর্থ তো তারা শুরুতে আত্মসাৎ করে নাই। তাহলে উত্তর হবে 1 এবং 2। তারপর দেখো, মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাশাসক, রাজনীতিবিদ, কতিপয় বিপদগামী দোসররা জনগণের উপর নিষ্ঠুর নির্যাতন চালায় এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এদেশের আপাময় জনতা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তাহলে উদ্দীপকের প্রথম বাক্য নবাব সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের কর্মকাণ্ডকে ধারণ করে বলতো? বলছে যে এই যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাশাসক, রাজনীতিবিদ এবং কতিপয় বিপদগামী কিছু দোসররা জনসাধারণের উপর নিষ্ঠুর নির্যাতন চালায়। ঠিক তেমনি আমরা সিরাজউদ্দৌলার মধ্যেও এরকম দেখেছিলাম, কারা কারা জনগণের উপর নির্যাতন চালাইতো। তার মানে এটার মধ্যে আমরা বলবো যে উমিচাঁদ এবং হচ্ছে জগৎ শেঠ, ঘসটি বেগম লুৎফুন্নেসা হবে না, মীর মর্দান ক্লেটন হবে না, মোহনলাল লায়দুলভ হবে না, তাহলে হবে কি উমিচাঁদ এবং জগৎ শেঠ। ওকে, তারপরে দেখো, উদ্দীপকের শেষ বাক্যের বিষয়বস্তু সিরাজউদ্দৌলা নাটকের কোন কোন চরিত্রের কর্মকাণ্ডকে ধারণ করে? তাহলে শেষ বাক্য কি দেখেছিলাম, যে হচ্ছে দেশের আপাময় জনসাধারণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি? তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে আপনাদের নতুন নবাব জাফর আলী খানকে আমি মসনদে বসিয়ে দিলাম, নাকি হাজার হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কৌশলের প্রয়োজন হবে না, নাকি বাংলার ঘরে ঘরে হাহাকারে বন্যা বইয়ে দিবে মির্জাফর ক্লাইবের লুণ্ঠন অত্যাচার, মানুষের দৃষ্টি থেকে আমার চোরের মতো পালিয়ে পালিয়ে পথ চলতে হবে। এখানে নবাবের এই কথাটা যে বলছিল যে হাজার হাজার মানুষ যদি আমরা একত্রিত হয়ে একযোগে দাঁড়াতে পারি, তাহলে কৌশলের প্রয়োজন হবে না। তাহলে এই কথাটার সাথে কিন্তু আমরা উদ্দীপকের ওই লাস্টের ঘটনাটার একটা মিল খুঁজে পাইতে পারি। তারপর দেখো, মনসুর, অপু, তাহের সহ মোট 12 জন মিলে নিজেদের উন্নতির জন্য একটি সমিতি গঠন করে। সবাই প্রতি মাসে 500 টাকা করে তাহেরের কাছে জমা রাখে। কিছুদিন পর তাহের সব টাকা নিয়ে পালিয়ে যায়। তাহলে উদ্দীপকের তাহের সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের প্রতিনিধি বলো? মানে সবকিছু পরে টাকা টুকা সব নিয়ে সে চলে যায়। এটা কি মোহনলাল? মোহনলাল তো হবে না, রাইসুল জোহালাও হবে না, উমিচাঁদ নাকি হচ্ছে মীর জাফর? বলো তো কোনটা? বলছে কি মনসুর, অপু, তাহের সহ তারা কি করছিল, 12 জন মিলে নিজেদের উন্নতির জন্য একটা সমিতি করছে, এবং এই সমিতির টাকা কার কাছে জমা দিছে? দিছে হচ্ছে তোমার তাহেরের কাছে। তার মানে কি এই যে উমিচাঁদ এত এক্সপেকটেশন রাখছিল, সে হচ্ছে ভাবছিল যে যুদ্ধে যদি জয়লাভ করে সে 30 লাখ টাকা পাবে, অর্থাৎ সেই মানে লোভে কিন্তু সে কি করছে, তাদেরকে সহযোগিতা করছিল। কিন্তু পরবর্তীতে মীর জাফর কিন্তু তাকে আর সেই টাকা ফিরিয়ে দেয় নাই, ইংরেজদের বুদ্ধিতে সে কিন্তু আর এই টাকা ফিরিয়ে দেয় নাই। তাহলে এটা আমরা বলতে পারি না যে, তাহলে উদ্দীপকের তাহেরের চরিত্রের সাথে আমরা মীর জাফরের মিল দেখতে পাচ্ছি। তারপরে দেখো, উদ্দীপকের সিরাজউদ্দৌলা নাটকের কোন বিষয়টি ফুটে উঠেছে? সহযোগিতা, দেশদ্রোহিতা, বিশ্বাসঘাতকতা নাকি স্বার্থপরতা? তাহলে উদ্দীপকেও আমরা বিশ্বাসঘাতকতা দেখতে পাচ্ছি, যেটা আমাদের সিরাজউদ্দৌলা নাটকের বিশ্বাসঘাতকতার সাথে মিলে যায়। তারপরে দেখো, শামসুজ্জামানের বাবা অনাথ হাবিবকে লালন পালন করেন। শামসুজ্জামানের সঙ্গে তার চাচা মোতালেবের বিরোধ বাঁধলে অর্থের লোভে মোতালেবের নির্দেশে হাবিব শামসুজ্জামানকে হত্যা করে। তাহলে দেখো, উদ্দীপকের এই হাবিব যে হত্যা করলো তার সাথে আমরা কার মিল দেখতে পাচ্ছি? অবশ্যই আমরা মুহাম্মদী বেগের মিল দেখতে পাচ্ছি। সাদৃশ্যতার কারণ বা মুহাম্মদী বেগের সাথে উদ্দীপকের ওই লোকের
যেই হচ্ছে মিল, সেই মিলের কারণটা কি? অবশ্যই তারা উভয়ই হচ্ছে কি বলতো কৃতজ্ঞ, অর্থাৎ উপকারীর উপকার স্বীকার করে নাই, যেটা মুহাম্মদী বেগও করে নাই, আর উদ্দীপকের চরিত্র তো আমরা সেটা দেখতে পাই না। এবং তারা কি ছিল বলতো, তারা কি ক্ষমতা লোভী ছিল? না, তারা টাকার লোভী ছিল। কারণ মুহাম্মদী বেগও কিন্তু 10,000 টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। তেমনি উদ্দীপকের যেই শামসুজ্জোহা শামসুজ্জোহা ছিল, ঠিক আছে, শামসুজ্জোহারের বাবা অনাথ হাবিবকে, তাহলে এই হাবিব, এই যে হাবিব, এই হাবিবকেও কিন্তু এখানে লালন পালন করছে, বরং সে কি করছে, সে হচ্ছে তোমার টাকার বিনিময়ে হত্যা করছে শামসুজ্জোহাকে। তাহলে আমরা বলতে পারি উত্তর হবে 1 এবং 3। উত্তর কি হবে? 1 এবং 3। তারপর সালভেদর আলেন্দে ছিলেন চিলির নির্বাচিত প্রেসিডেন্ট। 1973 সালে দেশের সেনাবাহিনী তাকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করে আলেন্দ কর্তৃকই নিয়োগপ্রাপ্ত জেনারেল পিনুরেট। তাহলে উদ্দীপকের এই যে পিনুরেটটা ছিল, যে হচ্ছে মারলো, তাহলে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সর্বাধিক মিলে? দেখো, যেই পিনুরেটকে জেনারেল বানানো হলো সেই কিন্তু মারার নির্দেশ দিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিরাজউদ্দৌলা নাটকেও যাকে সেনাপতি বানানো হয়েছিল সেই কিন্তু নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর আদেশ দিয়েছিল। তাহলে উত্তর হবে মীর জাফর। উভয়ের চরিত্রের মধ্যে সাদৃশ্যগত বৈশিষ্ট্য কোন দিক থেকে? ক্ষমতা লিপ্সা, বিশ্বাসঘাতকতা, নাকি হচ্ছে তোমার কি বলতো কাপুরুষতা? আমরা দেখতে পাচ্ছি এরা দুজনেই কি করছে, ক্ষমতার প্রতি এদের লোভ ছিল এবং তারা বিশ্বাসঘাতক ছিল। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1 এবং 2। উত্তর কি হবে? 1 এবং 2। পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিকদের ন্যায্য সুবিধা দেওয়ার দাবিতে অনড় থাকায় সুবিধাভোগীদের সহায়তায় অতি আদরের ভাতিজা নাজিমের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হয় চাচা কামরুল। তাহলে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিকদের ন্যায্য সুবিধা দেওয়ার দাবিতে অনড় থাকায় সুবিধাভোগীদের সহায়তায় অতি আদরের ভাতিজা নাজিমের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তার চাচা কামরুল। তাহলে উদ্দীপকের চাচা কামরুল সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রকে এখানে মেনশন করতেছে? যেহেতু চাচার কথা বলছে, তাহলে আমরা নবাবের খালার কথা বলতে পারি, মানে ঘসিটি বেগমের কথা। তারপরে দেখো, উদ্দীপকের সিরাজউদ্দৌলা নাটকের কোন বিষয়টিকে ধারণ করেছে? উদ্দীপকের সিরাজউদ্দৌলা নাটকের কোন বিষয়টিকে ধারণ করেছে? সাম্যবাদ, দেশপ্রেম, স্বার্থান্ধতা, নাকি কৃতজ্ঞতা? তারা কি দুইজনেই তাদের নিজেদের স্বার্থে, ক্ষমতার লোভে তারা কিন্তু কি করছিল বলতো, ক্ষমতার লোভে তারা অন্ধ হয়ে গেছিল। এই যে স্বার্থান্ধতা, যেটা ঘসিটি বেগমের মধ্যে আমরা দেখতে পাই আর উদ্দীপকের ওই ব্যক্তির মধ্যেও দেখতে পাই, ঠিক আছে। তারপরে দেখো, কালাম ভাড়া করা বাড়িতে বসবাস করে দীর্ঘদিন এক বাড়িতে থাকার সুবাদে বাড়িওয়ালা আনোয়ারের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। আনোয়ারের চাচাতো ভাই জামিল সম্পত্তির লোভে আনোয়ারকে হত্যা করতে উদ্যত হয়। জামিলের এই তৎপরতা অন্যায় জেনে বাধা দেয় কালাম। অবশেষে জামিলের হাতে সে নিহত হয়। তাহলে উদ্দীপকের কালামের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের তুলনা করা যায়? তাহলে উদ্দীপকের যে কালাম ছিল, আমরা আবার একটু পড়ি কি বলছে। কালাম ভাড়া করা বাড়িতে বসবাস করে দীর্ঘদিন এক বাড়িতে থাকার সুবাদে বাড়িওয়ালা আনোয়ারের সাথে তার একটা সুসম্পর্ক হয়। আনোয়ারের চাচাতো ভাই জামিল সম্পত্তির লোভে আনোয়ারকে হত্যা করতে উদ্যত হয়, আর জামিলের এই তৎপরতা অন্যায় জেনে বাধা দেয় কালাম। অবশেষে জামিলের হাতে নিহত হয় কালাম। আমরা জানি যে এই যে সাফরি নামের যে চরিত্রটা ছিল, এই সাফরিও কিন্তু সেম ভাবে সে হচ্ছে নবাবের আশ্রয়ে ছিল, কিন্তু একটা সময় নবাবকে বাঁচাতে গিয়ে তাকে কি মেরে ফেলা হয়েছিল। তাহলে এটা উত্তর সাফরি হবে। এরূপ তুলনার কারণ কি? উভয়ই হচ্ছে বহিরাগত স্বগোত্রীয়র জন্য লড়েছে, নাকি হচ্ছে ন্যায়ের প্রতিষ্ঠা করেছে? উভয়ই অবশ্যই বহিরাগত ছিল এবং তারা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কি বলতো, তারা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছে। তাহলে উত্তর হবে 1 এবং 3। তারপরে দেখো, 1975 সালের 15ই আগস্ট দেশি বিদেশি চক্রান্তে একদল বিপদগামী সেনা সদস্যের সহায়তায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ক্ষমতা দখল করে খন্দকার মোশতাক। তাহলে উদ্দীপকের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কার মিল আছে? অবশ্যই সিরাজউদ্দৌলার মিল আছে, তাই না? তারপরে দেখো বলছে, উদ্দীপকের খন্দকার মোশতাক এবং সিরাজউদ্দৌলা নাটকের মীর জাফরের উদ্দেশ্য কোন অর্থে অভিন্ন? মানে তাদের কোন উদ্দেশ্যটা সেম ছিল বলতো? কারণ তারা উভয়ে নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য কি নেতাকে খুন করছে। তাহলে উত্তর হবে ব্যক্তি স্বার্থ উদ্ধার। তারপরে দেখো, ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণের প্রাককালে ইংরেজ বাহিনী সাদা নিশান উড়ায় কেন? ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণের জন্য যখন তারা যুদ্ধ বিরতির কথা বলতেছিল, তখনই কিন্তু তারা সাদা নিশান উড়াইছিল। তাহলে হবে যুদ্ধ বিরতির জন্য। তারপরে দেখো, আমি আপনাদেরই সমগোত্রীয়। উমিচাঁদ নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে কেন বলছিল বলতো? যে আমি আপনাদের বন্ধুর মতো, এই কথাটা কেন বলছিল? কারণ তাদের কাছ থেকে যেন সে টাকা আদায় করতে পারে, অর্থাৎ যে কোনো ভাবে অর্থ উপার্জন করার জন্য সে এরকম মিথ্যা কথা বলতো ইংরেজদের কাছে।
আজ সেই অপরাধের জন্য আপনাদের কাছে আমি বিচার প্রার্থী। সিরাজের এই উক্তিতে তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে, অর্থাৎ সে তখন কিন্তু এটাতে মানে তার অমাত্যবর্গদের প্রতি তার একটা ক্ষোভ প্রকাশ পেয়েছে এবং এটা দ্বারা সে হতাশা প্রকাশ করেছে যে আমি হতাশ, যে আপনারা আমার বিচার করেন, যদি আমারই দোষ হয়ে থাকে আপনারাই আমার বিচার করেন। তাহলে তার ভিতরে যে হতাশা সেটা প্রকাশ পাচ্ছে। আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। ক্লাইভের এই উক্তিতে কোন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়েছে? তো সে কিন্তু বলছিল যে তোমরা যে পরিমাণে বিশ্বাসঘাতকতা করতেছো নবাবের সাথে, তো তোমাদের উপরে আমার কোনো বিশ্বাস নাই, বরং আমি নবাবকে বিশ্বাস করতে পারি। তাহলে এই কথাটা হচ্ছে এই যে মীর জাফরের প্রতি তার যে অনাস্থা ছিল সেটা থেকে এই কথাটা বলা হয়েছিল। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। উক্তিটি কার ছিল? উক্তিটি কিন্তু ছিল সিরাজের। সে বলছিল তার স্ত্রীকে যে ঘরের লোক যদি বিশ্বাসঘাতক হয় তাহলে বাইরের লোক যে কোনো কিছুই করতে পারবে। নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল? নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল মুর্শিদাবাদে। নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল? নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল মুর্শিদাবাদে। সিরাজউদ্দৌলার নাটকে কাকে জবরদস্ত শিল্পী বলা হয়েছে? সিরাজউদ্দৌলার নাটকে কাকে জবরদস্ত শিল্পী বলা হয়েছে? রাইসুল জওয়ালাকে অর্থাৎ নারায়ণ সিংকে বলা হয়েছে, তাই না? তাহলে নারায়ণ সিং। তারপরে দেখো সিরাজউদ্দৌলা নাটকের সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য মোহাম্মদী বেগকে কত টাকা অগ্রিম দেওয়া হয়েছিল? 5,000 টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। এটা কিন্তু আপু তোমাদেরকে পড়িয়েছি। তারপরে দেখো সিরাজউদ্দৌলাকে কোথায় হত্যা করা হয়েছিল? জাফরাগঞ্জের কয়েদখানায় তাকে হত্যা করা হয়েছিল। আর তাকে আটক করা হয়েছিল কোথায়? ভগবান গোলায় তাকে আটক করা হয়। আটক করা হয় কোথায়? ভগবান গোলায়। তারপরে দেখো সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটি কার ছিল? হা 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 করে কে হাসছিল? মোহাম্মদী বেগ। শেষ সংলাপ ছিল মোহাম্মদী বেগের। সিরাজউদ্দৌলা নাটকের শৌকত জংয়ের প্রকৃতি কেমন ছিল? শৌকত জং কেমন ছিল? সে ছিল অকর্মণ্য, তো কোনো কাজ করতো না, ক্ষমতার নির্লিপ্ত, অর্থাৎ ক্ষমতার প্রতিও তার কোনো লোভ ছিল না, তার মার ছিল এবং সে ছিল মদে আসক্ত। তাহলে উত্তর কি হবে? 1 2 3। উত্তর হবে 1 2 3। তারপর দেখো স্বার্থের কারণে কাইয়ুম সাহেবের জীবনের চরম পর্যায়ে সময় স্ত্রী পুত্র কন্যা দূরে সরে যায়, অথচ বিশ্বস্ত ভৃত্য অর্থাৎ তার চাকর মকবুল জীবনের শেষ দিন পর্যন্ত কাইয়া সাহেবের অর্থাৎ কাইয়ুম সাহেবকে সেবা দিতে বদ্ধপরিকর হয়। তাহলে উদ্দীপকের ভৃত্য মকবুল সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাথে আমরা অনুরূপ করব? অর্থাৎ কে চাকর ছিল বলতো? মোহনলাল কিন্তু তার সেনাপতি মানে প্রধানমন্ত্রী ছিল। বলা হয়েছে মোহনলাল ছিল প্রধানমন্ত্রী। দেখো মোহনলাল কিন্তু ছিল প্রধানমন্ত্রী, ঠিক আছে। মিল মর্দানি কিন্তু কি ছিল বলতো? তার একটা ভালো পদে ছিল, অর্থাৎ একটা ভালো পদের সৈনিক ছিল। আর লুৎফা তার স্ত্রী ছিল। একজনই ছিল যে হচ্ছে তার কি ছিল বলতো? গুপ্তচর, অর্থাৎ চাকরের মতো ছিল আর কি, তার গুপ্তচর হিসেবে ছিল। তাহলে এখানে আমরা উদ্দীপকে এই ভৃত্য চাকরের সাথে আমরা নারায়ণ সিং এর তুলনা করতে পারি। উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকের যে ভাব প্রকাশিত হয়েছে, স্বার্থান্ধতা, ব্যক্তি জীবনের বিপর্যয় নাকি বিশ্বস্ততা, আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটাই প্রকাশ পাইতেছে। কেন বলতো? এই যে স্বার্থের জন্য কি ছেড়ে চলে গেছে? স্বার্থের জন্য স্ত্রী পুত্র কন্যা স্বার্থের জন্য চলে গেছে। তাহলে প্রথমে পেলাম স্বার্থের জন্য অন্ধের জন্য। তারপরে দেখো কি হয়েছে, অথচ কাইয়ুম সাহেবের জীবনের চরম বিপর্যয় আমরা দেখতে পাইলাম। তাহলে কি হলো? ব্যক্তি জীবনের বিপর্যয় দেখতে পাইলাম। তারপরে দেখো বলছে যে ভৃত্য মকবুল জীবনের শেষ দিন পর্যন্ত কাইয়ুম সাহেবকে সেবা দিয়েছে, তার মানে আমরা বিশ্বস্ততা দেখতে পেলাম। তাহলে উত্তর হবে 1 2 3। 1971 সালে মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হলেও এদেশের কিছু ক্ষমতালোভী মানুষ বাংলাদেশের সম্পদ লুটে পুটে বৃত্তশালী হয়েছে। কেউ তেমন প্রতিবাদ করতে সাহস পায়নি। অনেকেই নিজ নিজ সুবিধা মতো অর্থ সম্পদ এবং ক্ষমতা কি বানিয়ে নিয়েছে। তাহলে উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকের বাঙালি চরিত্রের কোন দিকটা প্রকাশ পেয়েছে বলতো? বাঙালিরা কেমন ছিল তখন? আমরা কিন্তু মির্জাফর, তারপর হচ্ছে মানে ওইখানে বাঙালিরা যারা ছিল আর কি, তোমার রাজবল্লভ টল্লভ রায় দুর্লভ যারাই ছিল, তারা সবাই কি করছিল? তারা টাকার জন্য মিলিয়ে কাজগুলো করছিল, লুটে পুটে খাওয়ার জন্য। তাহলে বাঙালিদের এই সুবিধাবাদী মনোমানসিকতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। উদ্দীপক এবং সিরাজউদ্দৌলা নাটকের মানুষগুলোর সাদৃশ্যপূর্ণ দিকটি হলো তারা সবাই ছিল স্বার্থে অন্ধ, নাকি বিপ্লবী, নাকি অদূরদর্শী? অবশ্যই তারা ছিল স্বার্থে অন্ধ, হ্যাঁ, কিন্তু বিপ্লবী তারা ছিল না, তারা ছিল অদূরদর্শী। অর্থাৎ তারা এখন না হয় এগুলো চেটেপুটে খাচ্ছে, কিন্তু ইন ফিউচার তো তাদের সবাইকেই মারা যাইতে হয়েছিল, কারণ ইংরেজরা তাদের আস্তে 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 করে সবাইকে সরাই দিছে। তো তারা ছিল অদূরদর্শী, যার কারণে তারা তাদের ফিউচারটা দেখতে পায় নাই। তার উত্তর কি হবে? উত্তর হবে 1 এবং 3। এত এমসিকিউ ব্যাখ্যা করে করে পড়াচ্ছি, মানে আমার মনে হয় না যে আর কোথাও এরকম ব্যাখ্যা করে এত এমসিকিউ তোমাদেরকে এরকম ডিটেলস ভাবে কেউ পড়াবে। খুবই মানে আমি টানা অনেকক্ষণ ধরে শুট করতেছি, আমার মানে মুখ দিয়ে একদম ফেনা চলে আসতেছে। বাট আমি তারপরে চাই যে প্রত্যেকটা অপশন তোমরা ব্যাখ্যা করে 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 সুন্দর করে তোমরা যেন শিখতে পারো, ঠিক আছে? তারপরে
হাশেমের বাবা অনাথ সাহেবকে ছোটকাল থেকে সন্তান স্নেহে লালন পালন করেন। হাতেমের সঙ্গে তার নিকট আত্মীয় শামসু মিয়ার বিরোধ সৃষ্টি হলে মাত্র 15,000 টাকার বিনিময়ে শামসু মিয়ার প্ররোচনায় হাসিমকে নির্মমভাবে খুন করে শাহেদ। তাহলে উদ্দীপকের শাহেদদের সাথে আমরা অবশ্যই কার মিল দেখতে পাবো? আমরা মোহাম্মদী ব্যাগের মিল দেখতে পাচ্ছি, তাই না? একটু ইজি আছে এগুলা। উক্ত চরিত্রের মধ্যে সাদৃশ্যের কারণগুলো কি কি বলতো? কারণ এরা উভয়ই ছিল কৃতজ্ঞ, উপকারের প্রতি উপকার স্বীকার করে নাই। তাহলে আমরা মোহাম্মদী ব্যাগের মধ্যে যেটা দেখছি, উদ্দীপকের সেম জিনিসটা দেখছি। আরেকটা জিনিস হচ্ছে ক্ষমতালোভী নাকি অর্থলোভী, একটু পরে, ক্ষমতালোভী নাকি অর্থলোভী? তারা ক্ষমতালোভী ছিল না। আমাদের হচ্ছে ক্ষমতালোভী ছিল না। কে ছিল না? তোমার মোহাম্মদী ব্যাগ এবং উদ্দীপকের, তারা টাকার জন্য মারছে। সেম দেখো, কোশ্চেন কিন্তু সেমই, শুধুমাত্র একটু এদিক সেদিক করে দিছে। তাহলে উত্তর হবে 1 এবং 3। তারপরে দেখো, অন্যায়ের কাছে নত নয় শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে লড়ে যায় বীর। তাহলে উদ্দীপকে বীরের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল আছে? তাহলে অন্যায়ের কাছে, তাহলে সিরাজউদ্দৌলা নাটকে আমরা বলবো অন্যায়ের কাছে নত নয় শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। কে বীরের মতো লড়াই করেছিল? করেছিল মোহনলাল। মোহনলাল বীরের মতো লড়াই করে কিন্তু শেষ পর্যন্ত সে তার জীবন দিয়েছিল। তারপরে দেখো আমাদের লাস্ট কোশ্চেন, উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকের কোন দিকটা ফুটে উঠেছে? অবশ্যই দেশপ্রেম, অবশ্যই বীরত্ব প্রকাশ পেয়েছে, উচ্চ আকাঙ্ক্ষা প্রকাশ পায় না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1 এবং 2। আশা করতেছি মোটামুটি আজকে আমরা টোটাল 84টা এমসিকিউ সলভ করেছি সিরাজউদ্দৌলার উপরে। আশা করছি যে তোমাদের আলহামদুলিল্লাহ এই পুরো চ্যাপ্টারটা নিয়ে একদমই ধারণা হয়ে গেছে। এখন সিকিউ হ্যাকস যদি আমি তোমাদেরকে বলি, তোমরা কি কি বলো তো, কি কি দেওয়া যায়? সিকিউ হ্যাকস যদি আমি তোমাদের বলি, সিকিউ হ্যাকস কি কি হবে? প্রথমত হচ্ছে এখানে তোমাকে গ নাম্বার প্রশ্নের মধ্যে তোমরা দেখবা, গ নাম্বার প্রশ্নে তোমাকে চরিত্রের সাথে মিল খুঁজে বের করা। ঠিক আছে? তাহলে উদ্দীপকে একটা চরিত্র দেওয়া থাকবে, যে চরিত্রটার সাথে তোমাকে বলবে যে হচ্ছে কি কি খুঁজে বের করবা? উদ্দীপকের চরিত্রের সাথে তোমার সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল আছে এবং কোন দিক থেকে মিল আছে সেটা তুমি বের করবা। যদি সিরাজউদ্দৌলা হয় তাহলে কি তার দেশপ্রেমের দিক থেকে মিল থাকতে পারে, বা যদি এরকম হয় যে সিরাজের কথা যখন বলবে তখন তুমি কি কি জিনিস দিবা বলো তো? সিরাজের সাথে যদি মিল থাকতে পারে, হয় তার দেশপ্রেমের দিক থেকে মিল থাকবে, না হয় সে যে আসলে অদূরদর্শী ছিল, তার অদূরদর্শিতার দিক থেকে কি থাকবে? মিল থাকবে। ঠিক আছে? আচ্ছা, তারপর যদি বলা হয় ঘসটি বেগম, যে তোমার ঘসটি বেগম, আমি বললাম যে ঘসটি বেগম বেগম তারপরে আমি বললাম যে তোমার কি বলতো, মীর জাফর, রায়দুল্লভ, মীর জাফর। তারপর আমি বললাম যে রায়দুল্লভ, রাজবল্লভ, ঠিক আছে? এই সবাই সম্পর্কে যখন দেখবা উদ্দীপকের চরিত্রের সাথে এই 4 জনের সাথে যে কোনো একজনের মিল আসতেছে, তখন কিন্তু আমরা উত্তর হিসেবে লিখবো কি বলতো? উত্তর হিসেবে আমরা লিখবো হচ্ছে বিশ্বাসঘাতকতা। আমরা লিখবো যে বিশ্বাসঘাতকতার দিক হতে কি আছে বলতো? এদের সাথে মিল আছে। ঠিক আছে? তারপর যদি আসে যে মোহনলাল, তারপরে কি বলতো, নারায়ণ সিং, তারপরে হচ্ছে মীর মর্দান, তারপরে হচ্ছে তোমার সাফরে। এদের সাথে যদি তোমাকে মিল খুঁজে বের করতে বলে, তখন তুমি বলবা যে তাদের যে দেশপ্রেম, আচ্ছা এটা অন্য কালি দিয়ে লিখি তাহলে ভালো হবে। তাদের হচ্ছে কি বলতো, তাদের কি হবে এখানে? দেশপ্রেম এবং কি সততা প্রকাশ পেয়েছে, কারণ তারা তাদের কাজে সৎ ছিল। তো এই কয়টা জিনিস জাস্ট মনে রাখলে তুমি কিন্তু দেখবা যে আর নাটক থেকে সৃজনশীল একদম পানি ভাতের মতো সোজা আসে। তুমি দেখলেই উদ্দীপক পড়লেই বুঝতে পারবা যে কার সাথে। আমাদের এমসিকিউ পার্টে বিগত বছর এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ দেখা যায়। তো এমসিকিউ গুলো এখন আমরা সলভ করব। সো বিগত বছরের প্রশ্নগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে এখান থেকে কি কি টাইপের এমসিকিউ এসে থাকে। খুবই ইজি এমসিকিউ আসে, বাট যেহেতু তোমাদের এইবার কম্বাইন কোশ্চেন করতেছে, সো আমি একটু আসলে
মানে চিন্তিত যে তোমাদের কি টাইপের কোশ্চেন করে, তারপর আমরা সলভ করলে মোটামুটি বুঝে যাব। তো দেখো মজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল, সে খুব নাটকীয় ভাবে একটা হচ্ছে এন্ট্রি নেয়, যেন মানুষ তাকে দেখে খুব অবাক হয়ে যায় এবং সে যেন তার উদ্দেশ্যটাকে হাসিল করতে পারে। এই জন্য তার এই যে মোহাম্মদনগর গ্রামের মধ্যে আসাটা ছিল একদম নাটকীয় ভাবে। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে, তার বিশ্বাস, তার আনুগত্য, তার ভীতি নাকি অনুরাগ? তো বলছে তার শক্তির মূল উৎস মানে কি বলতো, অর্থাৎ তার বিশ্বাস যে এই মাজারটাই তাকে রক্ষা করতে পারবে এবং তার লাইফটা সেটেল করে দিতে পারবে। তো এই মাজারটা তার শক্তির মূল মানে হচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে তার এই মাজারের প্রতি যে বিশ্বাসটাকে বোঝাচ্ছে। তারপরে দেখো পরবর্তী এমসিকিউটা যদি আমরা যাই, গাজীপাড়া গ্রামের কামরুল কর্মসূত্রে ঢাকায় থাকেন। তিনি চিন্তা করলেন আধুনিক শিক্ষা ব্যতীত মুসলমানের পরিত্রাণ নাই। এই তাড়না থেকে তিনি গ্রামে একটি সাধারণ শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করতে উদ্যোগ নিলেন। তিনি গ্রামের মানুষদের বোঝালেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে না পারলে মুসলমানরা বর্তমান যুগে পিছিয়ে পড়বে। গ্রামের লোকেরা তাকে আর্থিক সহযোগিতা করতে সম্মত হলো। এক্ষেত্রে বাদ সাধলো গ্রামের প্রভাবশালী এবং রক্ষণশীল কতিপয় লোক। ফলে কামরুলের উদ্যোগ সফল হতে পারলো না। তাহলে আমরা মোটামুটি বুঝিয়ে গেছি যে এরকম একটা চরিত্র আমরা আমাদের লাল সালু উপন্যাসের মধ্যে দেখতে পেয়েছিলাম, এবং সেটাকে দেখো উদ্দীপকের কামরুলের সঙ্গে লাল সালু উপন্যাসের কোন চরিত্রে মিল আছে। খুবই সহজ প্রশ্ন, আমরা জানি এটা আক্কাসের সাথে মিল আছে। এখন উক্ত চরিত্রের মধ্যে কি কি প্রাধান্য পেয়েছে বলতো? সংগ্রামী মনোভাব এবং আস্থাশীলতা, গ্রামের উন্নতি সাধনে আগ্রহ, আধুনিক শিক্ষা বিস্তারের ইচ্ছা। এই দুইটাই আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে এই দুইটা জিনিসই দুজনের মধ্যে কাজ করতেছে, আকাশের মধ্যেও কাজ করতেছে, উদ্দীপকের চরিত্রের মধ্যেও কাজ করতেছে। কিন্তু সংগ্রামী মনোভাব এবং আস্থাশীলতা এটা আমরা অনেক সময় বুঝতে পারি না যে এই এটা কারেক্টেড কিনা। দেখো আমরা কিন্তু আকাশকেও দেখেছি এবং উদ্দীপকের যে চরিত্রের কথা বলা হয়েছে তোমার কামরুল, তারা দুজনেই কিন্তু কি করেছে, গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে এবং তাদের আস্থা ছিল যে গ্রামে হয়তো তারা প্রতিষ্ঠা করতে পারবে, কিন্তু আনফরচুনেটলি সেটা হয় নাই। তাহলে উত্তর হবে 1, 2 এবং 3। তাহলে তাদের দুজনের মধ্যে আমরা এই তিনটি জিনিস দেখতে পেয়েছিলাম। সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোথায় ছিল? আমি বলেছি যে তিনি যেহেতু বিদেশি নাগরিককে বিয়ে করেছিলেন, তো একদম লাস্ট পর্যায়ে তার কর্মস্থল ছিল হচ্ছে প্যারিসে। ওকে, এটা মনে রাখবা। লাল সালু কি ধরনের উপন্যাস? এটা একটা সামাজিক সমস্যামূলক যে উপন্যাসগুলো হয়ে থাকে, তো সমাজ সমস্যামূলক একটি উপন্যাস। তারপর দেখো লাল সালু উপন্যাস কত সালে কখন প্রথম প্রকাশিত হয়? আমরা এটা পড়েছি, আপু গুরুত্বপূর্ণ লাইনে দেখেছি, দেখো এটা বোর্ডেও আসছে 1948 সালে, মনে রাখবা। কিন্তু দেশটা কেমন মরার দেশ, এটা বলার কারণ কি? এখানে দেশটা মরার দেশ বলার কারণ ছিল যে এই দেশে শস্য শ্যামল বেশি একটা মানে কি বলে এটাকে, ফলতো না। তো এটা বলছে মানুষহীন বলে, কর্মহীন বলে, শস্যহীন বলে নাকি ধর্মহীন বলে? এটা হবে শস্যহীন বলে, যেহেতু শস্য নাই, এত বেশি একটা ধান টান ফলতো না, এই জন্য বলছিল কিন্তু দেশটা যেন কেমন মরার দেশ। লাল সালে উপন্যাস প্রথম প্রকাশিত হয় কত সালে? 1948 সালে, এটা আমরা পড়ে ফেলছি। কিন্তু দেশটা কেমন মরার দেশ, এটা দুইবার কেন? আচ্ছা, দুইবার রিপিট হয়েছে, যাই হোক। কিন্তু দেশটা কেমন মরার দেশ, লাল সালে উপন্যাসের বাক্যে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে? দেখো সেম কোশ্চেন, একটু এদিক সেদিক করে দিছে। তাহলে এটা মানে হচ্ছে শস্যহীনতা বুঝাইছে। লাল সাল উপন্যাসে কে হাঁপানি রোগে আক্রান্ত ছিল? ওখানে আমরা দেখছিলাম যখন হচ্ছে মানে মজিদ এন্ট্রি নিছিল এবং সে খুব সবাইকে বকাবকি করতেছিল, গালাগালি করতেছিল যে আপনারা মুদাসসির পীরের মাজার কিভাবে রেখে দিচ্ছেন, আপনাদের এত বড় সাহস, সব আল্লাহ সব জালেম, আপনাদের উপর হচ্ছে কি কিয়ামত নাজিল হবে, জাহান্নামের আগুন নাজিল হবে। এই সব কথা যখন বলতেছিল, ওই যে সলেমনের বাপ যে হাঁপানি রোগী ছিল, সে কিন্তু একটু ভয় পাইছিল। তো এই যে সলেমনের বাপ, এই ছিল হাঁপানি রোগে আক্রান্ত। দেখো লাল সালু উপন্যাসে শিকারের একাগ্রতা কার চোখে ছিল বলতো? কে শিকারের একাগ্রতা নিয়ে কোচ নিয়ে একদম রেডি ছিল মাছ ধরার জন্য? দেখছো আপু যা যা পড়েছে তার মধ্যে ঘুরে ফিরে সেটা কিন্তু ছিল তাহের, আর তার ভাই কাদের কিন্তু পিছনে বসেছিল। তারপরে দেখো এটা কি সলভ করে ফেললাম, ওকে। তারপর আরেকটা রয়ে গেছে, অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়। ওই যে দুই ভাই তাহের এবং কাদের নৌকা চালাইতেছিল, কেন তারা বলতো? ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে, দক্ষ শিকারীর ভয়ে, ধান খেতে নৌকা চালানো অসুবিধার জন্য, নাকি সতর্কতার মান নাই বলে? তো এই জায়গার মধ্যে আমরা জানি কোচ দিয়ে যদি তোমাকে মাছ ধরতে হয়, তুমি যখন নৌকা চালিয়ে যাচ্ছ তখন যদি অতিরিক্ত শব্দ হয় তাহলে কিন্তু মাছ থাকবে না। তাহলে ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে তারা কি করতেছিল? অতি সন্তর্পণে আস্তে আস্তে নৌকা চালায়া যাচ্ছিল। তারপরে দেখো বলছে লাল সালু উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মোহাম্মদনগর গ্রাম কোন দিকে অবস্থিত? আমরা পড়েছিলাম যে এটা হচ্ছে উত্তর দিকে অবস্থিত ছিল। তাহলে মতিগঞ্জের রাস্তাটা থেকে কোন দিকে? উত্তর দিকে। মোহাম্মদনগরে আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? কোথায় ছিল মনে আছে? গারো পাহাড়ে ছিল, মনে আছে? মনে তো থাকার কথা, আমি এটা একদম লিখে লিখে ব্যাখ্যায় পড়িয়েছি তোমাদেরকে। তো তারপরে দেখো লাল সালু উপন্যাসে অশীতিপর বৃদ্ধ কে ছিল? ওই যে অশীতিপর বৃদ্ধ লোকটা হাঁপানির রোগী, এদের ছেলে হচ্ছে তোমার কি সলেমনের বাপ।
লাল সালু উপন্যাসে মজিদ কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠিত করেছিল, অলৌকিক ক্ষমতা দিয়ে ভালো ব্যবহার করে সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে নাকি কূটকৌশল দ্বারা? সে সবাইকে অন্ধবিশ্বাস দ্বারা আবৃত করে দিয়েছিল, যেরকম করে ওই কবরটাকে সে শালু কাপড় দ্বারা আবৃত করে দিয়েছিল এইভাবে। তাহলে উত্তর হবে সকলকে অন্ধবিশ্বাসের দ্বারা। এগুলো সব বিগত বছরের প্রায় আমি 150 কোশ্চেন তোমাকে সলভ করাবো, এখান থেকে মোটামুটি বুঝতে পারবা তোমার পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। লাল সালু উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ হয় বলতো? আমি বলেছিলাম যে শক্তিশালী, অনেক বেশি অ্যাক্টিভ, কাজ করতে পারি, কে? রহিমা, যে ছিল হচ্ছে আমাদের মজিদের প্রথম স্ত্রী। তাহলে উত্তর হবে রহিমা। লাল সালু উপন্যাসের মাজারটি দেখতে কেমন ছিল? মাছের পিঠের মতো। আমি পড়িয়েছিলাম, তাহলে দেখো এই যে দেখো মাছের পিঠের মতো, দেখছো? তারপরে দেখো অনেক সহজ সহজ প্রশ্ন আসতেছে না, সহজ সহজে আসবে, বাট তারপরে তোমরা একবার হলো উপন্যাসটা একটু পড়ে নিবা, ওকে? কম কলমা জানো মিয়া, প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করে বলছিল? তো এই কলমার কথা কিন্তু বলছিল সে দুদু মিয়াকে, আর তোমার দাড়ি কই মিয়া এটা কিন্তু বলছিল আক্কাসকে উদ্দেশ্য করে। তো কাকে কি উদ্দেশ্য করে কে কি বলছে, এটা কিন্তু আপুর যে ইম্পর্টেন্ট লাইনগুলো স্লাইডের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম না তোমাদেরকে একটু আগে যখন ক্লাসটা নিয়েছিলাম, তো ওই জায়গার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট লাইনগুলো। তাহলে এখানে হচ্ছে দুদু মিয়া হবে, ঠিক আছে? লাল সালু উপন্যাসে কুচবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন একজন, কুচবিদ্ধ হয়ে নিহত হয়ে মারা গিয়েছিলেন হচ্ছে সমীর উদ্দিন, এটা মনে রাখবা। এগুলো হচ্ছে একটু রেয়ার কোশ্চেন। ছেলেমেয়েরা কখন আমসিপাড়া পড়ে? অর্থাৎ আমরা আমসিপাড়া পড়তাম না কোরআনের আগে, সেটা হচ্ছে বলতেছে ভোরে উঠে তারা আমসিপাড়া পড়ে। ছোটবেলায় নাকে নোলক পরে আর হলদে শাড়ি পরে কে ঘোরাঘুরি করতো? ছোটাছুটি করতে হচ্ছে আমাদের রহিমা। তোমরা অনেকে বুঝতে পারো এই ছোটাছুটি দেখে অনেকে কিন্তু না বুঝে জমিলে আনসার করবা, কিন্তু না, এখানে বলছে হলদে শাড়ি পরে নাকে নোলক পরে হচ্ছে দৌড়াদৌড়ি করতো রহিমা, এটা মনে রাখবা। তারপরে দেখো মোহাম্মদনগর গ্রামের মহিলাদের সঙ্গে মজিদের যোগসূত্র কোন দিক থেকে? মহিলাদের সাথে মজিদকে যোগসূত্র করে দিত কে? রহিমা, তার স্ত্রী ছিল। তাহলে এই যে দেখো রহিমা, রহিমাও কেঁপে উঠে, কি একটা মহাভয় তার রক্ত শীতল করে দেয়। অর্থাৎ সে তার হাজবেন্ডকে, মজিদকে অনেক বেশি মান্য করতো। মজিদকে অনেক বেশি মান্য করার কারণে মজিদ কিছু বললে সে খুব ভয় পাইতো। আমিও আমার হাজবেন্ডকে অনেক বেশি মান্য করি, সে কিছু বললে আমার অনেক ভয় লাগে। তো দেখো, যারা যে সকল মেয়েরা তাদের হাজবেন্ডকে অনেক বেশি মান্য করে, তার হাজবেন্ডের সকল কথাই কিন্তু তার ভয় কাজ করে। তো বলছে যে রহিমারও কেঁপে উঠে, কি একটা মহাভয় তার রক্ত শীতল করে দেয়। লাল সালু উপন্যাসের উদ্ধৃতিতে রহিমার ভয়ের কারণটা কি? মজিদের নিষ্ঠুর আচরণ, জমিলার বেপরোয়া আচরণ, মাজারের ঐশ্বরিক শক্তি, নাকি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস? সে যখন বুঝতে পারে যে এই মাজারের যে ঐশ্বরিক শক্তিটা তার হাজবেন্ডের মধ্যে আছে, তার হাজবেন্ড দোয়া করলেই সেটা হচ্ছে ফলে যায়, এটা সে মাজারের সেই ঐশ্বরিক শক্তির কথা কল্পনা করে তার গা হচ্ছে একদম ঠান্ডা হয়ে যায় এবং গা শিউরিয়ে ওঠে। তারপরে দেখো, অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটি জানতে পেরেছে, সে কথা সে বিশ্বাস করে না। লাল সালু উপন্যাসে সে কথা বিশ্বাস করে না কেন? আমি তোমাদেরকে একটা ঘটনা পড়ালাম না একটু আগে, যে হচ্ছে ঢ্যাঙা বুড়ার সাথে মজিদের একটা দ্বন্দ্ব হয়েছিল। তো সেখানে যখন মজিদ তার ফ্যামিলি ইস্যু নিয়ে কথা বলে, ফ্যামিলিতে সে কেন তার মেয়ের সাথে ঝগড়া করে, কেন তার স্ত্রীর সাথে ঝগড়া করে, তো তখন হচ্ছে ওই ঢ্যাঙা বুড়া একটু চিন্তায় পড়ে যায় যে উনি কিভাবে জানলো আমার ফ্যামিলির প্রবলেমটা কিভাবে হয়েছে। তখন উনি আসলে ভাবতেছিল, আচ্ছা উনি কি মাজারের সেই ঐশ্বরিক শক্তি দিয়ে জানতে পারছে? পরে বলে যে না, মাজারের ঐশ্বরিক শক্তি দিয়ে তো উনি আমার ফ্যামিলির খবর জানার কথা না। অর্থাৎ এই যে অন্তরের শক্তি দিয়ে যে মজিদ আসলে তার ফ্যামিলি ম্যাটার জানতে পারছে, এটা সে বিশ্বাস করতে পারতেছিল না। তাহলে উত্তরটা কি হবে বলতো? উত্তরটা হবে তাহেরের বাপ কে ছিল? ঢ্যাঙা বুড়া, এটা মনে রাখবা, ঢ্যাঙা বুড়া, ওকে? আচ্ছা, তারপরে কথাটা মিথ্যা জেনেও প্রচন্ড জ্বলে ওঠে অন্তর, উক্তিটি কার অন্তর জ্বলে ওঠার কথা বলা হয়েছে বলতো? এখন তাকে যখন বলা হয়েছে যে মিয়া তোমার দিলে কি ময়লা আছে, অর্থাৎ তোমার ভিতরে কি অবিশ্বাস আছে, তুমি কি বিশ্বাস করো না যে এই সন্তানগুলো তোমার, বা তোমার ভিতরে কি কোনো প্রবলেম আছে, এই কথা শোনার পর তো ওনার মাথা টাথা গরম হয়ে গেছে। মাথা টাথা গরম হয়ে যাওয়ার পরও সে কি একদম, কি তার মিথ্যা, এই কথাটা যে মিথ্যা এটা তো জানার পরও তার অন্তরটা কি করে উঠলো, একদম জ্বলে উঠলো। তো এটা ছিল তাহেরের বাবার, এটা মনে রাখবা, তাহেরের বাবার। ওনারে কন আমার মৌতের জন্য জানি দোয়া করে, উক্তিটি কার ছিল বলতো? কে গিয়ে রহিমার কাছে বলতো তাহলে কন যেন আমার আমার জন্য মত হয়, এটা কে বলতো? এটা হচ্ছে হাসুনির মা বলতো, ওকে? আচ্ছা, হাসুনির মাকে বুড়ো বেধড়ক প্রহার করে কেন বলতো? কারণ সে তার ঘরের কথা গিয়ে বাইরের মানুষকে অর্থাৎ মজিদকে বলে দিছিল, এই জন্য তাকে অনেক বেশি বেধড়ক মারপিট করছিল, চুলের মুঠি ধরে গালাগালি দিয়ে মারপিট করছিল। তারপরে দেখো, ভেতরে ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন, কার ভিতরে ক্রোধের আগুন জ্বলছে? তো এখানে কিন্তু আমরা দেখি যে তোমার আহ তাহের কাদেরের বাপ যখন জানতে পারে তার ফ্যামিলি ম্যাটার মজিদ জেনে ফেলছে, তার ভিতরে তো আগুন জ্বলে গেছে, এখন তার একটা মান সম্মানের ব্যাপার, কিন্তু তারপরে সে বাইরে খুব ঠান্ডা আচরণ করতেছিল। তো এটা হচ্ছে তাহের কাদেরের বাপ হবে।
ঢ্যাঙা বুড়া কার কথায় বিভ্রান্ত হয়ে যায়? ঢ্যাঙা বুড়া হচ্ছে মজিদের কথায় বিভ্রান্ত হয়ে যায়। কারণ মজিদ তাকে বলছিল, এই মিয়া তোমার মনে কি, তোমার দিলে কি ময়লা আছে? এই তুমি কি আসলেই তোমার স্ত্রীর সব সন্তানের বাবা নাকি অন্য কিছু? মানে যখন এগুলো বলে তাকে একদম কনফিউজড করে দেওয়া হয়েছিল। তো বিভ্রান্ত করা হয় মজিদের কথায়, ঠিক আছে, এটা মনে রাখবা। তুমি কি হরফ কইয়া বলতে পারো তোমার দিলে ময়লা নাই? এই প্রশ্নটি কে করেছিল? এই প্রশ্নটা কিন্তু মজিদ করেছিল হলফ কইরা, এটা মনে রাখবা। হলফ কইরা যখন কথাটা আসবে, এই হলফ কইরা কথাটা কিন্তু হরফ না, এটা হবে হলফ, মানে সত্যি কইরা। তো তুমি কি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? এই কথা কিন্তু বলছিল মজিদ, মনে রাখবা। কার ডায়লগ কোনটা? আপুর শীতটা কিন্তু পড়লে একদম তোমার সব কমন পড়বে ইনশাল্লাহ। প্রিয় পয়গম্বরের বাণী এলো কত হিজরিতে? পঞ্চম হিজরিতে। এখানে হচ্ছে ওই যে যখন তারা মাজারের মধ্যে ফিরনি টিনি দিত, তখন হচ্ছে আমাদের ইসলামিক যে স্টোরি গুলো থাকে সেগুলো তারা এক্সপ্লেন করতো গ্রামের মানুষদের কাছে, এবং আমাদের হুজুরাও করে থাকে গ্রামের মধ্যে। তো তখন যে স্টোরিটা অ্যাকচুয়ালি বলছিল, তখন বলছিল যে প্রিয় পয়গম্বরের বাণী এলো কত হিজরিতে? পঞ্চম হিজরিতে। ওকে, আচ্ছা। কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে উক্তিটি কার? এই উক্তিটাও কিন্তু করেছিল কে বলতো? এটাও ছিল মজিদের। কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে, মজিদের এই উক্তিতে ময়লা কি অর্থে ব্যবহৃত হয়েছে? তার মানে এই ময়লা কথা কিন্তু তোমার কে ইউজ করেছে? মজিদ ইউজ করেছে, এটা মনে রাখবা। এবং এই জায়গার মধ্যে মজিদ যেহেতু বলছে, এই যে এখানে তো বলেই দিছে যে মজিদের এই কথা, তার মানে এই কথাটা মজিদ বলছে। কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে? মজিদের এই উক্তিতে ময়লা আসলে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? হিংসা, পাপ, সন্দেহ নাকি রাগ? বলছে কি তোমার ভিতরে কি সন্দেহ আছে? মানে সন্দেহ মানে কি তোমার ভিতরে কি পাপ আছে? তুমি কি আসলে রিয়েল নাকি ফেক? তো এখানে আসলে ময়লা দ্বারা পাপকে বোঝানো হচ্ছে। তোমার দিলে কি ময়লা আছে কার দিলে? এটা তাহেরের বাপের দিলে। দেখো, একটা জায়গা থেকে, এই দিলে ময়লা আছে জায়গা থেকে কয়টা কোশ্চেন আসছে? 5 থেকে 6টা কোশ্চেন আমরা পাইলাম এই পর্যন্ত। তো তোমার দিলে কি ময়লা আছে, কার দিলের কথা? দিল মানে অন্তর। এখানে হচ্ছে তাহেরের বাপের কথা বলছে। তো তারপরে কিন্তু আমরা দেখি তাহেরের বাপ হচ্ছে বাসায় এসে, তারপরে সে 2 দিন পরে নিরুদ্দেশ হয়ে যায়, তাকে আর পাওয়া যায় না। এখন এই জায়গায় খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এখন বুড়া তো মরে গেছে, এখন বুড়ি কার সাথে ঝগড়া করবে বলো তো? এখন লাল সালে উপন্যাসে এই খেলোয়াড়টাকে বলো তো? এই খেলোয়াড়টা ছিল তাহের এবং কাদেরের বাপ। খেলোয়াড় কে ছিল? তাহের কাদেরের বাপ। লাল সালে উপন্যাসে ঝড় এলে কে হই হই করে? দেখবা আমাদের গ্রামের মায়েরা ঝড় যখন আসে অনেক হই হই করে চিল্লাপিল্লা করে, এই কাপড়টি নিয়ে আয়, এই মুরগি গুলারে ঘরে ঢুকা, এই এটা কর সেটা কর। তো এরকম ভাবে বলছে। লাল সালে উপন্যাসে ঝড় এলে হই হই করতো হাসুনির মা। কে করতো বলো তো? উত্তর হবে তোমার হাসুনির মা। তারপরে দেখো, তোরে না বুঝা কষ্ট দিছি রে, দিছি যেদিন। কাকে কষ্ট দিয়েছে? তোরে না বুঝা কষ্ট দিছি সেদিন হবে, সেদিন। এই কথাটা কে বলছে? ঢ্যাঙা বুড়া। ঢ্যাঙা বুড়া হচ্ছে সে তার মা, মানে তার ইয়েকে আর কি, তার মেয়েকে যেদিন মারলো, তো মারার পরে তাকে তো তার মেয়ের কাছে ক্ষমা চাইতে বলছিল না বিচারের মধ্যে? তো সে কিন্তু আয়সা বলছে তোরে না বুঝা ওই দিন আমি তোরে অনেক কষ্ট দিছি। তো এখানে কাকে কষ্ট দেওয়া হয়েছে? হাসুনির মাকে কষ্ট দিয়েছে। কে দিয়েছে? ড্যাঙা বুড়ো। এটা মনে রাখবা। তারপরে দেখো কি বলতেছে, খোদার জিনিস খোদাই তুইলা লইয়া গেছে উক্তিটি কার? হাসুনির মায়ের, রহিমার, মজিদের নাকি খালেক ব্যাপার? ওই যে যখন তার বাবা মারা গেছে, তো সবাই বলতেছিল আল্লাহ কি হয়েছে কি হয়েছে, উনি কোথায়? মানে না, মানে উনি চলে গেছে আর কি, উনি হচ্ছে তোমার নিরুদ্দেশ হয়ে গেছে। তো বলা হচ্ছিল যে উনি কোথায় গেছে, তখন বলতেছিল যে আল্লাহর জিনিস খোদার জিনিস খোদা। ও আচ্ছা, এটা হচ্ছে তার বাবা সম্পর্কে না, তার কয়েকদিন পরে তার মা মারা গেছিল, তো সবাই অনেক কান্নাকাটি করতেছিল, তখন সে কান্না করে বলতেছিল যে খোদার মা, খোদার জিনিস খোদাই নিয়ে চলে গেছে। তাহলে এখানে এই উক্তিটি কার ছিল? হাসুনির মায়ের। লাল সালে উপন্যাসে সিদ্ধ ধানের ভাপের শব্দটিকে উপন্যাসে কিসের সঙ্গে তুলনা করেছে? তোমরা দেখবা ধান যখন সিদ্ধ করা হয় তখন একটা সাউন্ড হয়, কে সাউন্ড করে এইভাবে? সাপ। তাহলে কি হবে? এটা সাপের শিশের সাথে তুলনা করা হয়েছে। তারপরে চলো, অন্ধকারে মজিদের চোখ কিসের মতো চকচক করছিল? হাসুনির মারে দেখা অন্তরে জ্বালা উঠা গেছিল। আগুনের, সাপের, নাকি ফসলের, নাকি ধানের? সাপ যেরকম করে এরকম ভাবে অন্ধকারে মসজিদের চোখ কিসের মতো ফুসফুস করছিল? সাপের মতো তার চোখ দুটো ফুসফুস করছিল। দেশে দেশে পীরদের সফর শুরু হয় কখন? তো দেশে দেশে যখন পীররা সফর করতো, তোমরা যখন বহিপীর পড়ে আসছো তখন দেখবা যখন ধান আসতো, অনেক বেশি ধানের দিন আসতো, তখন হচ্ছে পীররা হচ্ছে একদম সুন্দর করে সেজে গুজে মুরিদদের বাড়িতে যাইতো। তো এটা কখন? ধানের মৌসুমে। ওকে, এগুলো ভুলবা না একদমই। মজিদের মন কদিন ধরে চিন্তায় ঘুরপাক খায় কেন বলতো? কারণ তার প্রতিদ্বন্দ্বী তো চলে আসছে। এক খেলোয়াড়কে পট্টি দেওয়ার জন্য আরেক খেলোয়াড় চলে আসছে। সেটা কে ছিল? আওয়ালপুরের ওই পীরটা। তো আওয়ালপুরের পীরের উপস্থিতিতে তার মনটা কয়দিন ধরে খারাপ ছিল?
মজিদ কখন আওয়ালপুর গ্রামে পৌঁছেছিল বলতো? সূর্যোদয়ের সাথে সাথে দুপুরের পূর্বে সূর্য ডুবে গেলে, সূর্য হেলে পড়লে, যখন সূর্য হেলে পড়েছিল তখন সে কি করছিল বলতো? সেখানে ওই আওয়ালপুরে গিয়েছিল। তারপরে দেখো, পাথর এবার হঠাৎ নড়ে, এখানে পাথরটা কে? তো মজিদ হচ্ছে যখন সে জানতে পারে যে আওয়ালপুরের পীরের সবাই ভক্ত হয়ে যেতেছে, সে কিন্তু খুবই টেনশনে পড়ে যায় এবং সে সোজা হয়ে বিছানায় শুয়ে থাকে। আর জমিলা কি করে, জমিলা রহিমা মিলে তার হাত পা টিপতে থাকে, যারা স্বামী হচ্ছে অনেক টেনশনে আছে, বুঝো না, বউর হচ্ছে সেবা করতেছে তাদের তাকে। এখন সে একদম পাথরের মতো সোজা হয়ে শুয়ে থাকে, হঠাৎ করে সে নড়াচড়া দিয়ে উঠে হচ্ছে তোমার আওয়ালপুরে যায়। তো এই পাথরটা যে হঠাৎ করে নড়াচড়া দিল, পাথরটা কে? এটা ছিল হচ্ছে আমাদের মজিদ। তারপরে দেখো, লাল সালু উপন্যাসে ভাং গাঁজা খাওয়া রসকস শূন্য হাড়গিলের চেহারাটা কার ছিল বলতো? ওই যে হসপিটালে কালু মিয়ারে মাথা ফাটাই দিছিল না, যখন আওয়ালপুরে গেল, আওয়ালপুরে যাওয়ার পর একটা মারপিট হইলো, কালু মিয়াকে হসপিটালে ভর্তি করা হইলো। তো ওইখানে একটা যে প্রহরী ছিল, দারোয়ান ছিল, সে হচ্ছে ভাং আর গাঁজা খেয়ে রসকস শূন্য একটা ব্যক্তি হিসেবে তাকে দেখা হয়েছে। তো এটা ছিল কম্পাউন্ডার, ঠিক আছে, কম্পাউন্ডারের। তারপরে দেখো কি বলছে, লাল সালু উপন্যাসে মজিদ কার ভয়ে শঙ্কিত হয়ে যায়? আওয়ালপুরের পীরের ভয়ে। তো আওয়ালপুরে সে কিন্তু মেনলি ভয় পাইতো না, কিন্তু আওয়ালপুরের পীর আসার পরে সবাই যখন তার ভক্ত হয়ে যেতেছিল, তখন হচ্ছে কি সে ভয় পাইতে থাকে। লাল সালু উপন্যাসে খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রীর নাম কি ছিল? আমেনা বিবি, এটা আমরা পড়েছি, আমেনা বিবি। আর দ্বিতীয় স্ত্রী ছিল হচ্ছে তানু বিবি। সজ্ঞানে না জানলেও তারা একাটা পথ তাদের এক। এখানে কার কার কথা বলা হয়েছে বলতো? দুইজন ব্যক্তি যিনি, যারা পুরো গ্রামটাকে পরিচালনা করতো। কারা সেটা? খালেক ব্যাপারী এবং হচ্ছে মজিদ। তাহলে উত্তর কি হবে? মজিদ এবং খালেক ব্যাপারী। লাল সালু উপন্যাসে পরগাছা মুরব্বিটা কে ছিল? পরগাছা মুরব্বি ছিল তানু বিবির যে ভাই আছে না, ধলা মিয়া, ওই ধলা মিয়ার কথা বলা হয়েছে। সে তাকে, তার সম্পর্কে বলা হয়েছে সে একটা পরগাছা মুরব্বি, অর্থাৎ সে বোন জামার বাড়িতে, অর্থাৎ খালেক ব্যাপারীর বাড়িতেই সারাদিন থাকতো, সারা জীবন ভর থাকতো। মুরব্বি মানুষ, তারপরেও দেখা যাচ্ছে পরগাছা অন্যের বাড়িতে এসে থাকতো। তারপরে দেখো কি বলছে, ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছিল কে বলতো? খালেক ব্যাপারী পাঠাইছিল, আমরা জানি। মজিদের ভাষায় স্ত্রী লোকদের সন্তানাদি হয় না কেন? কারণ পেটের মধ্যে যদি বেড়ি বা প্যাচ পড়ে। তো বলছে পেটের মধ্যে বেড়ি বা প্যাচ পড়লে মজিদের ভাষায় হচ্ছে কি হয় না, বাচ্চা হয় না। তারপরে দেখো, রহিমা আমেনা বিবির জন্য শখ করে কি রান্না করছিল? রহিমা হচ্ছে আমেনা বিবি যখন ওই যে 7 পাক দিতে আসে না, প্যাচ, ওই যে প্যাচ পরীক্ষা করার জন্য, তখন ওই যে মজিদের যে প্রথম ওয়াইফ আমেনা বিবি, সে রহিমা, রহিমা কি করে আমেনা বিবির জন্য খুব যত্ন করে ফিরনি রান্না করে, যে ওই পাক পেঁচটা দেওয়ার পরে সে হচ্ছে ফিরনি খাওয়াবে। তো এই ফিরনি রান্না করছিল। যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফুটে। এখানে এই বাক্যে সাপ দ্বারা কি বোঝানো হয়েছে? সাপ হচ্ছে লালসাকে বোঝানো হচ্ছে। সাপ বলতে বোঝাচ্ছে যখন ওই হাসুনির মার বডি দেখার পর হচ্ছে তোমার লাল সালু, আমরা মজিদ হচ্ছে একটু মানে অন্যরকম ফিলিংস আসতেছিল। তারপরেও দেখা যায় যে তার মনের ভিতরে আহ হাসুনির মার জন্য একটা সফট কর্নার ছিল। তো বলতেছে যে যেখানে তার লালসা, আবার সেখানেই তার কোমলতার সুর। তো বলছে সাপ মানে হচ্ছে লালসা। তারপরে দেখো, লাল সালু উপন্যাসের মজিদের মধ্যে কোনটি অনুপস্থিত মানে নাই? দয়ামায়া, প্রতিহিংসা, কপটতা, সংগ্রামশীলতা। সংগ্রাম করছে সে আওয়ালপুরের পীরের সাথে, তার কপটতা মানে ভন্ডামিও দেখছি, প্রতিহিংসাও দেখছি আমরা, কিন্তু তার ভিতরে কোনো দয়া মায়া ছিল না, কারণ সে জমিলাকে হাত পা ধরে বেঁধে নিয়ে কি করছিল বলতো? মাজারের মধ্যে তাকে বেঁধে রাখছিল। আক্কাস মোহাম্মদনগর গ্রামে কি প্রতিষ্ঠা করতে চায়? সে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারপরে দেখো, তোমার দাড়ি কই মিয়া, কার প্রসঙ্গে বলা হয়েছিল? আক্কাসকে বলছিল, এই মিয়া তোমার দাড়ি কই? আকাশের বাবার নাম কি? আকাশের বাবার নাম ছিল হচ্ছে মোদাব্বের মিয়া, এটা মনে রাখবা, এটা হচ্ছে একটু একটু রেয়ার কোশ্চেন, মোদাব্বের মিয়া। ইজারাদারদের স্বার্থ রক্ষায় প্রভাবশালীরা নদীতে সাঁকো তৈরির উদ্যোগ থামিয়ে দেয়। এখানে প্রভাবশালীরা লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয় বলতো? তো বলছে ইজারাদারদের স্বার্থ রক্ষায় প্রভাবশালীরা নদীতে সাঁকো তৈরি বন্ধ করে দিয়ে তৈরির উদ্যোগ থামিয়ে দেয়। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ইজারাদারদের স্বার্থ রক্ষার জন্য প্রভাবশালীরা এ কাজ করছে। আর প্রভাবশালী কিন্তু আমাদের বইয়ের উপন্যাসের মধ্যে খালেক ব্যাপারী ছিল। তাহলে উত্তর হবে খালেক ব্যাপার। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়। লাল সালু উপন্যাসের এই বাক্যে প্রকাশ পেয়েছে কি মজিদের বলতো? বলছে আগে তো মজিদের ঘর বাড়ি ছিল না, তার থাকা খাওয়ার জায়গা ছিল না, সে যে যে যেভাবে পারতো তাকে তাড়াই দিত। কিন্তু এখন তার ঝড়ের বেগে আর হারিয়ে যাবে না, কারণ তার এখন সয় সম্পত্তি হয়েছে, স্ত্রী হয়েছে, পরিবার হয়েছে, সবকিছু হয়েছে। তার মানে এটা দ্বারা আমরা বুঝতে পারছি তার আর্থিক এবং সামাজিক যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লাভ সেই দিকটাকে ইন্ডিকেট করতেছে। তারপরে দেখো,
তানি বুঝি দুলার বাপ। জমিলা কার প্রসঙ্গে কথা বলছিল? জমিলা যখন মজিদটা দেখছিল বর হিসেবে, দেখার পর সে বলছে, সে ভাবছে কি তার জামাইয়ের বাবা হচ্ছে এটা, মানে নিজের শ্বশুর ভাবছিল। তো এটা কি উত্তর হবে? উত্তর হবে মজিদকে দেখে এই কথা বলছিল। কোন ঘটনায় জমিলার চোখ দুঃখ বেদনার অন্ত অর্থহীনতায় হারিয়ে যায় বলতো? যখন সে হচ্ছে একটা খ্যাংটা বুড়ির ঘটনা ছিল সেই জায়গায়, যখন তার খ্যাংটা বুড়ির হচ্ছে মানে নাতিটা মারা যায়, নাকি ছেলেটা যেন মারা যায়, মনে নাই আমার ঘটনাটা, তোমাদেরকে এক্সপ্লেন করি নাই। তো তোমরা সবাই এই জন্য বলি যে পুরোটা মনে রাখা তো আমার পক্ষে সম্ভব না, তোমরা অবশ্যই এটা হচ্ছে ইয়েতে পড়বা। তো এই খ্যাংটা বুড়ির বাচ্চাটা যখন মারা যায় তখন সে অনেক বিলাপ করে এবং তার কাছে যত টাকা পয়সা ছিল সবকিছু মজিদকে দেয়, দিয়ে বলে যে আমার সব টাকা পয়সা আপনি নিয়ে নেন, যা আছে সব নিয়ে নেন, কিন্তু এই বাচ্চাটাকে আপনি বাঁচান। কিন্তু তখন মজিদ বলে যে তুমি ধৈর্য ধরো, তুমি হচ্ছে কান্নাকাটি করো না, আল্লাহ হচ্ছে নারাজ হয় এগুলো করলে। মানে সে তো আর বাঁচাইতে পারবে না, মরা মানুষ তো আর সে চিন্তা করতে পারবে না, বাট সে এমন একটা ভাব নিতেছিল যে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে এমন টাইপের। তো এই কোন ঘটে তখন এই দৃশ্যটা দেখার পর জমিলার চোখ হচ্ছে দুঃখ বেদনায় অর্থহীনতায় হারিয়ে যায়। তো এটা হবে খ্যাংটা বুড়ির বিলাপ। তারপরে দেখো লাল সালু উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায় বলতো? মতিগঞ্জের ডোমপাড়ায়, গারো পাহাড়ে, নাকি আওয়ালপুরে? তো উপন্যাসের মধ্যে অবিশ্রান্ত মানে একটানা ঢোল তবলা বাজতে থাকে কিন্তু ডোমপাড়ায়, ওকে, তো এটা বলা হয়েছে ডোমপাড়ায়। সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? যখন জমিলাকে ধরে বেঁধে নিয়ে যাইতো মজিদ, তখন মনে হইতো যে একটা পাখিকে খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে। তো এখানে আসলে কে খাঁচায় ধরা পড়েছে, এটা হচ্ছে জমিলার কথা বলা হচ্ছে। তারপরে দেখো কি বলছে, লাল সালু উপন্যাসের মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালু তীরে কি যেন খুঁজে বা কে কি প্রকাশ পেয়েছে বলতো? বলছে লাল সালু উপন্যাসের মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালু তীরে কি যেন খোঁজে। এটা অবিশ্বাস, সৌন্দর্য প্রীতি, বালু তীরের প্রতি আকর্ষণ, নাকি হচ্ছে তোমার, আচ্ছা দেখো দুইটা কিন্তু বাদ, বালু তীরের প্রতি আকর্ষণও বাদ, সৌন্দর্য প্রীতিও বাদ। এখন তোমার দুইটা আমি সবসময় বলি, যেই এমসিকিউটা তোমার কাছে সবচেয়ে বেশি কনফিউশন লাগবে ওই এমসিকিউটাতে সবসময় বাদ দেওয়ার অপশন বাদ দেওয়ার চেষ্টা করবা। দেখো এখানে তো অবশ্যই সৌন্দর্য প্রীতি আর বালু তীরের প্রতি আকর্ষণ এমন কিছু বোঝাবে না। তো বলছে মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালু তীরে কি যেন খোঁজে, এটা দ্বারা কি অবিশ্বাস বোঝানো হচ্ছে, নাকি অসীমকে ছেড়ে দৃশ্যমানের প্রতি আগ্রহ? অর্থাৎ মহাসমুদ্রটা কি এটা একটা অসীম বড় একটা জিনিস, তো এটাকে ছেড়ে যখন দৃশ্য বলছে কি দৃশ্যমানের প্রতি আগ্রহ, তো বালুর তীরের কাছে গিয়ে পৌঁছানো। তো এটাতে আমরা বুঝতেই পারতেছি যে মহাসমুদ্রটা অসীমের সাথে তুলনীয় আর বালু তীরেরটা হচ্ছে দৃশ্যমান কোনো জিনিসের সাথে তুলনীয়। তাহলে উত্তর হবে ঘ। এইভাবে কিন্তু তোমরা পরীক্ষায় এই কঠিন কঠিন এমসিকিউ গুলোর অ্যান্সার করতে পারো। মজিদ ক্রোধে কেমন করে বলতো? সে গো গো করতেছিল যখন আওয়ালপুরের পীর পীর সম্পর্কে সে জানছিল, তো তখন হচ্ছে এটা শোনার পরে সে রাগে গো গো করতেছিল। ঠিক আছে, মজিদ ক্রোধে গো। আবার এখানে আওয়ালপুরের পীরের কথা শুধু না, যখন সে জমিলা তার কথা শুনতো না এবং জমিলা হচ্ছে তার মুখে থুতু দিছিল, তখনও কিন্তু রাগে সে গো গো করে উঠছিল। তারপরে দেখো বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, কাদের কথা বলা হয়েছে বলতো? যারা আল্লাহর উপর ভরসা রাখে না তাদের কথা, যারা নাফরমানি করে তাদের কথা, মুদাসসির পীরের মাজার বিশ্বাসী মানুষের কথা, নাকি ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজন? যখন ওই যে লাস্টের দিকে একটা ঝড় আসছিল, সবার ধান টান জমি টমি সব নষ্ট হয়ে গেছিল, তো তখন বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, তারা অসীম আগ্রহ নিয়ে তাদের জমির দিকে তাকাইছিল এবং তাদের এই চোখ যে পাথর হয়ে গেছে এবং তারা মনে মনে বিশ্বাস করতেছে হয়তো সৃষ্টিকর্তা তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে। তো এই জন্য কিন্তু বলছি যে ক্ষেতের প্রান্তে দাঁড়িয়ে জড়ো হওয়া লোকজনের দৃষ্টিকে ইন্ডিকেট করে এই কথাটা বলা হয়েছিল। ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে? উক্তিটি কে করছিল? উক্তিটি কিন্তু করেছিল কে বলতো? রহিমা। রহিমা তার এই উক্তির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? ক্ষোভ, নিন্দা, অভিমান, নাকি কটু কথা? সে কিন্তু তার হাজবেন্ডের প্রতি প্রথম প্রতিবাদ করছিল এই কথাটা দিয়া। তাই মিয়া দান দিয়া কি হইব যদি মানুষের জান না থাকে, এ কথা বলছিল। খোদার উপর তোয়াক্কাল রাখো, এটি কার উক্তি? অবশ্যই আমরা জানি খোদা তাআলার কথাবার্তা বলতো কে বেশি? মজিদের উক্তি। লাল সালু উপন্যাসের শেষ বাক্যটা কোনটা ছিল? নাফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কাল রাখো, মুহূর্তের মধ্যে কিয়ামত হবে, বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। লাস্ট লাইনটা কিন্তু এটা ছিল যে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। তারপরে দেখো লাল সালু উপন্যাসের মাছের পিঠের মতো মাজার বলতে রূপক অর্থে কি বোঝানো হয়েছে? মাজারের গঠন, মসজিদের ভণ্ডামি, জমিলার প্রতিবাদ, নাকি মাজারের রহস্যময়তা? আমরা দেখি যে মাছের পিঠের মতো বাজার বলতে আসলে মাজারের যে একটা রহস্যময়তা এটা প্রকাশ করার জন্য লেখক এই কথাটি বলেছিলেন। বতর দিন কিসের সাথে সম্পর্কিত? বতর দিন মানে হচ্ছে যেই দিনে সকল কৃষকরা তাদের পাকা ধানগুলোকে ঘরে তুলতো, তাহলে এটা হচ্ছে বতর দিনটা চাষাবাদের সাথে সম্পর্কিত। কিসের সাথে? চাষাবাদের সাথে সম্পর্কিত। তারপরে দেখো
রুঠা জমি মানে কি? রুঠা জমি মানে হচ্ছে যেই জমিতে ফসল টসল ফলে না, মানে নিষ্ফলা জমি। মজিদের সাংঘাতিক কাজ কি বলতো? মিথ্যা কবরকে মাজার বানানো, কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকা, নাকি ধর্মের নামে নিজের আখের গুচানো। তাহলে আমরা বুঝতেই পারছি যে সে মিথ্যা কবরকে মাজার বানাইছিল, আর হচ্ছে ধর্মের নামে নিজের আখের গুছানো বা নিজের সবকিছু গুছাচ্ছিল। তাহলে এই দুইটা কাজ ছিল তার সবচেয়ে ডেঞ্জারাস কাজ। তারপরে দেখো কি বলতেছে, জনগণের যারা যুগসম শোষে মহাযান তারে কয়। উদ্দীপকে এবং লাল সালু উপন্যাসের মহাজনদের বৈশিষ্ট্য কি ছিল বলতো? জনগণের যারা যুগসম শোষে মহাযান তার কয়, অর্থাৎ জনগণের শেষটুকু যে চুষে নিয়ে যায়, জনগণের শেষটুকু যে চুষে নিয়ে যায় তাকে বলা হচ্ছে কি বলতো? মহাজন। তাহলে মহাজনরা কি হয়? তারা কি শোষক হয়, স্বার্থপর হয়, নাকি মানবতা বিরোধী? তারা সবগুলোই হয়। তার উত্তর হবে 1, 2 এবং 3। তারপরে দেখো, রহিমা ভয় পায় কাকে? খোদাকে, মাজারকে, নাকি মজিদকে বলতো? সে সবাইকে ভয় পায়। সে মজিদকেও ভয় পাইতো, খোদা তালাকেও ভয় পাইতো, আবার এই মাজারটাকেও ভয় পাইতো। তো উত্তর হবে 1, 2, 3। দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময় ও সময় মিথ্যা কথা না বললে নয়। এই কথার মধ্যে মজিদ চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে, মজিদ হচ্ছে অনেক মিথ্যা কথা বলতো, বুঝছো? তো অনেক মিথ্যা কথা বলতো, আবার মাঝে মাঝে ভাবতো আমি যে এত মিথ্যা কথা বলতেছি এটা কি ঠিক? তো সে আবার আবার নিজেকে সান্ত্বনা দিত যে দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময় অসময়ে মিথ্যা কথা কথা না বললেই নয়। এটা দ্বারা আমরা কি, তার ভিতরে কি প্রকাশ পাচ্ছে বলতো? কোনো অনুশোচনা বোধ প্রকাশ পাচ্ছে? একদমই না। অস্তিত্ব রক্ষার প্রয়াস, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়াস, তারপর আত্মপক্ষ সমর্থন করা, নিজেকেই নিজে সান্ত্বনা দিচ্ছে। তাহলে উত্তর হবে 2 এবং 3। সন্তান আকাঙ্ক্ষায় রূপার মনে ঝড় ওঠে। রূপার সাথে লাল সালু উপন্যাসের কাদের মিল আছে? কাদের কাদের বাচ্চা হইতো না বলতো? দুইজনের বাচ্চা হইতো না, রহিমার আর হচ্ছে কি আমেনার। তাহলে উত্তর হবে 1 এবং 2। তারপরে দেখো কি বলছে, আহা খোদা যদি আমাকে আমাকে পোলাপাইন দিত। কথাটা ব্যথা বিদীর্ণ অন্তরে জাগ্রত হয়। কার মধ্যে দেখেছিলাম আমরা এটা ব্যথা বিদীর্ণ অন্তরে জাগ্রত হয়েছিল? রহিমার এবং মজিদের। তারা হচ্ছে খুবই আফসোস করতেছিল যে তাদের কাছে সন্তান নাই, তাই। তাহলে উত্তর হবে 1 এবং 3। আচ্ছা, তারপরে দেখো, রহিমা মজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ কেন করে নাই কি বলতো? কেন করে নাই? স্বামী ভক্তির জন্য, ধর্মনিষ্ঠার জন্য, নাকি সমাজের আনুগত্যতাই? না, সমাজের আনুগত্যতার জন্য সে কাজ করে নাই। সে হচ্ছে ধর্মভীতি ছিল তার ভিতরে, কারণ আমরা জানি ইসলামে বলে যে ছেলে পুরুষরা 4টা বিয়ে করতে পারে, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে। ওকে, তো এই যে স্বামী ভক্তি এবং ধর্মনিষ্ঠার জন্য আসলে সে কি করেছিল বলতো? সে প্রতিবাদ করে নাই। মজিদ জমিলার মধ্যে ক্ষুধাভীতি যোগাতে চায় যে কারণে। মজিদ কেন জমিলার মধ্যে ক্ষুধাভীতি যোগাইতে চাইতো? তার দ্বিতীয় স্ত্রীর মধ্যে জমিলাকে বশ করার জন্য, স্বীয় আধিপত্য বিস্তার করার জন্য, নাকি স্রষ্টার সন্তুষ্টির জন্য? মোটেও স্রষ্টার সন্তুষ্টির জন্য নয়, অর্থাৎ নিজের আধিপত্যকে বিস্তার করা এবং জমিলাকে বশে নিয়ে আসা। তাহলে উত্তর হবে 1 এবং 2। তারপরে দেখো, মজিদ জমিলাকে মাজারে বেঁধে রেখেছিল মনে ক্ষুধার ভীতি জাগানোর জন্য, শাস্তি দেবার জন্য, তার বিদ্রোহী চেতনাকে বিনাশ করার জন্য। মনে ক্ষুধার ভীতি জাগানোর জন্য না, তাকে শাস্তি দেওয়ার জন্য। এবং কি বলতো, তার যে সে যে রেগে গেছিল, বিদ্রোহী চেতনা যে জমিলার মধ্যে জাগ্রত হয়েছিল সেটা দূর করার জন্য। তাহলে উত্তর হবে 2 এবং 3। তারপরে দেখো, বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। উক্তিটির তাৎপর্য হলো নির্দ্বিধায় বিশ্বাস করা, বিশেষ ক্ষমতার অধিকারী মনে করা, নাকি অন্ধভাবে বিশ্বাস করা। বিশ্বাসের পাথরে খোদাই যেন চোখ, এটা হচ্ছে নির্দ্বিধায় বিশ্বাস করা এবং অন্তর একদম অন্ধভাবে বিশ্বাস করা। তাহলে উত্তর হবে 1 এবং 3। এই প্রশ্নগুলো কিন্তু একটু কনফিউজিং এবং একটু কঠিন, ঠিক আছে? বুঝতে পারছো? সো এইগুলো বেশি বেশি করে আমাদের সলভ করতে হবে। ধূর্ত তুহিন সাধারণ মানুষের অশিক্ষা এবং ধর্মভীতি কাজে লাগিয়ে এলাকাবাসীদের নিয়ন্ত্রণ করে এবং তাবিজ বিক্রি ও পানি পোড়া দিয়ে অর্থ উপার্জন করে। তার স্ত্রী সহজ সরল শোভা স্বামীর প্রতি বিশ্বাস, আস্থা ও নির্ভরতায় অন্ধ। উদ্দীপকের শোভার সাথে তাহলে আমরা কার মিল দেখতে পাচ্ছি? তাহলে আমরা জানি রহিমা হচ্ছে অন্ধভাবে বিশ্বাস করতো তার স্বামী মজিদকে। তাহলে রহিমার সাথে আমরা শোভার মিল দেখতে পাচ্ছি। উদ্দীপকের তুহিন এবং লাল সালু উপন্যাসের মজিদ উভয়েরই অর্থ উপার্জনের কৌশল কি? প্রতারণা করা, প্রভাব বিস্তার করা, ব্যাকুলতা। ব্যাকুলতা মানে হচ্ছে কোনো কাজের জন্য একদম ব্যাকুল হয়ে যায় না, ব্যাকুলতা এখানে প্রকাশ পাচ্ছে না। তোমার কি? প্রতারণা করা, ভণ্ডামি করা এবং নিজেদের প্রভাব বিস্তার করা। উত্তর হবে 1 এবং 2। করিম মুন্সির স্ত্রী মোমেনা বেশ সহজ সরল, স্বামীর প্রতি তার বিশ্বাস, আস্থা ও নির্ভরতা প্রবল।
সাধারণ মানুষের সারল্য ও ক্ষুধাভীতিকে পুঁজি করে তার স্বামী তাবিজ বিক্রি করে এবং পানি ভরা দিয়ে অর্থ উপার্জন করে। তাহলে মোমেনা লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে ইন্ডিকেট করতেছে? দেখো, সেম প্রশ্ন, সেম উদ্দীপক, দেখলেই তোমরা বুঝতে পারতেছো, খুবই সোজা। এটার উত্তর হবে রহিমা। তারপরে দেখো, উদ্দীপকের করিম মুন্সি ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়েরই ব্যবসার উৎস কি ছিল বলতো? প্রতারণা, মানুষের সরলতা, নাকি ধর্মভীতি? তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি তারা প্রতারণা করেছে মানুষের সরলতা নিয়ে এবং ধর্মভীতি করে মানুষের সাথে প্রতারণা করেছে। উত্তর হবে 1, 2, 3। সোনু মিয়া, আহা, সোনু মিয়া তার বড় পরিবারের ভরণ পোষণ করতে না পেরে মিথ্যার আশ্রয় নেয়। একদিন রাতে সে তার বাড়ির সামনে একটি সাইনবোর্ড টাঙায়, সেখানে লেখা থাকে যে সে স্বপ্নে অলৌকিক ক্ষমতা পেয়েছে এবং এর দ্বারা যাবতীয় সমস্যা সমাধান করা হয়। তাহলে উদ্দীপকটি নিচের কোন রচনার সঙ্গে অধিগত সাদৃশ্যপূর্ণ? আমরা দেখতে পাচ্ছি এটা লাল সালুর সাথে সাদৃশ্যপূর্ণ। এই সাদৃশ্যের কারণ হলো তারা মিথ্যার আশ্রয় নিয়েছে, তারা ধর্ম ব্যবসা করেছে এবং যাবতীয় জীবনের ভার সইতে না পারার কারণেই তারা এই ঘটনা ঘটিয়েছে। তাহলে উত্তর হবে 1, 2, 3। তারপরে দেখো, ফকির মুন্সির স্ত্রী মরিয়ম সহজ সরল মেয়ে, স্বামীর প্রতি তার অগাধ অটল বিশ্বাস। তার বিবেচনায় ফকির মুন্সি একজন কামেল ও পরহেজগার লোক। অথচ গ্রামের অশিক্ষিত সহজ সরল মানুষের ক্ষুধাভীতি কাজে লাগিয়ে ফকির মুন্সি নানা ফতোয়া জারি করে সাধারণ মানুষকে ঠকায়। তাহলে উদ্দীপকের লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে মরিয়মের সাদৃশ্য রয়েছে বলতো? অবশ্যই রহিমার সাথে, একটু আগে যেটা আমরা পড়লাম। তাহলে উত্তর হবে রহিমা। তারপরে দেখো কি বলছে, উদ্দীপকের ফকির আর লাল সালু উপন্যাসের মজিদ উভয়ই কি করেছে? তারা প্রতারণা করেছে, মানুষের সরলতার সুযোগ নিয়েছে এবং ধর্মভীতি নিয়ে কাজে লাগিয়েছে। উত্তর হবে 1, 2, 3। হ্যাঁ, সেম সেম ক্যাটাগরির এমসিকিউ 100টা আছে, দাঁড়াও তোমাদের পড়াচ্ছি। রহিম মিয়ার স্ত্রী মরিয়ম সহজ সরল নারী, স্বামীর প্রতি তার অটল বিশ্বাস এবং ভক্তি। তার কাছে স্বামী হলো খোদার ক্ষমতা প্রাপ্ত একজন কামেল লোক। বা বাবা। অথচ গ্রামের অশিক্ষিত সরল মানুষের খোদাভীতি কাজে লাগিয়ে রহিম মিয়া নানা ফতোয়ার নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে। তাহলে রহিম মিয়া আমরা বুঝতে পারছি, তাহলে মরিয়মের সাথে কার তুলনা আছে? রহিমার তুলনা আছে। আর উদ্দীপকের রহিম মিয়া এবং লাল সালু উপন্যাসের মজিদের মধ্যে মিল থাকার কারণ হচ্ছে তারা প্রতারণা করেছে, তারা ধর্মের ব্যবসা করেছে, নাকি ধর্মীয় অনুরাগ? না, ধর্মীয় অনুরাগ প্রকাশ করছে না, এটা ব্যবসা হবে, যে তারা ধর্মের ব্যবসা করেছে। উত্তর হবে 1 এবং 2। তারপরে দেখো, যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল, পরনে একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় একজাক রুক্ষ চুল, ঘষা দিলে গায়ে খড়ি উঠত। এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক। উদ্দীপকের হোসেন মিয়া ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বলতো? তারা, আমরা বলতে পারি যে তারা উভয় কি করেছে? তারা লোভী, তারা আগন্তুক, তারা ধার্মিক, কোনটা? এখন তারা মোটামুটি কি হয়ে গেছে, এখন সে অনেক সম্পদ এবং প্রতিপত্তির মালিক। তাহলে হোসেন মিয়া এবং লাল সালু উপন্যাসের মজিদ উভয়ের কিন্তু কোনটি প্রযোজ্য নয়? আমার মাথা কাজ করতেছিল না যে প্রযোজ্য নয় কোনটা। দেখো, দুজনেই কিন্তু অপরিচিত ব্যক্তি, ধার্মিক, এবং তারা কি করেছে? লোভী। কিন্তু তাদের সাথে আসলে যায় না কোন জিনিসটা বলতো? তাদের সাথে যাচ্ছে না সরলতা। তাহলে এই সরলতাটা আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে সরলতা। উত্তর হবে সরলতা। তারপরে দেখো, লাল সালু উপন্যাসের মজিদের মতো হোসেন মিয়াও ভাগ্যান্বেষী, সচ্ছল নাকি সফল? আমরা দেখতে পাচ্ছি তারা তারা দুজনেই ভাগ্যক্রমে ভালো করছে এবং তারা সচ্ছলও হয়েছে, তারা সফলও হয়েছে। তারপরে দেখো, দীর্ঘদিন নিখোঁজ থাকার পরে তাজু গ্রামে ফিরে বড় রাস্তায় তেঁতুল গাছের নিচে আস্তানা গড়ে তোলে। তার মাথায় জট, লাল লাল চোখ, সে নিজেকে অলৌকিক পুরুষ বলে পরিচয় দেয়। গ্রামের সরল বিশ্বাসী মূর্খ লোকেরা তার কাছে চিকিৎসা নেয়। অল্প দিনের মধ্যে সম্পদে আর প্রভাবে তাজু ফুলে ফেপে ওঠে। তার কাজে সহায়ক হয় প্রভাবশালী গ্রাম্য তরুণ জুলফিকার। তার ভয়ে তাজুর ভণ্ডামির প্রতিবাদ কেউ করে না। উদ্দীপকের জুলফিকার লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে বলতো? তাহলে আমরা জুলফিকারকে দেখেই বুঝতে পারছি যে কি বলছে, তার কাজে সহায়ক প্রভাবশালী গ্রাম্য। প্রভাবশালী কে ছিল বলতো? খালেক ব্যাপারী ছিল। লাল সালুর মজিদ চরিত্রের যে দিকটি তাজু চরিত্রে স্পষ্ট নয়, তারা দুজনই অস্তিত্বকামী ছিল, দারিদ্র ছিল, ধূর্ততাও তাদের মধ্যে কিন্তু ছিল। তাহলে কোনটা ছিল না? লিবিডো নামে কিছু একটা বলছে, যেটা তাদের মধ্যে ছিল না, আমরা এটা মেনে নিলাম। তারপরে দেখো, শেফালির বাবা মার মধ্যে সারাদিন ঝগড়াদ্বন্দ্ব লেগেই থাকে। বাবা মায়ের এই কাছে অতিষ্ঠ হয়ে গ্রামের চেয়ারম্যানের কাছে বিচার দেয়। চরিত্রহীন চেয়ারম্যানের লোলুপ দৃষ্টি শেফালির পরিবারটিকে ধ্বংস করে দেয়। উদ্দীপকের পরিবারের সাথে লাল সালু উপন্যাসের কোন পরিবারের সাদৃশ্য রয়েছে বলতো? আমরা দেখি হাসুনির মায়ের পরিবারের সাদৃশ্য রয়েছে, তাই না? এখন চলে যাই আমরা কানিজের বাবার যে উদ্দীপক সেখানে।
নেক্সট আরেকটা কোশ্চেনে আমরা চলে যাই। দেখো, কানিজের বাবা মার মধ্যে সারাদিন দ্বন্দ্ব লেগেই থাকে, তাদের এই দ্বন্দ্বে অতিষ্ঠ হয়ে সে স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার দেয়। চেয়ারম্যানের লোলুপ দৃষ্টি পরিবারটিকে ধ্বংস করে দেয়। তাহলে উদ্দীপক কি পরিবারটির ধ্বংসের দিক থেকে লাল সালু উপন্যাসের তাহেরের বাপ মার সংসার ধ্বংসের দিকটা কোন দিকে হচ্ছে তোমার তাৎপর্য বহন করে? তাহলে স্থানীয় চেয়ারম্যান, তাহলে স্থানীয় চেয়ারম্যান তোমরা অনেকে কিন্তু খালেক ব্যাপারীর কথা বলতে পারে, এখানে কিন্তু আসলে স্থানীয় চেয়ারম্যান মানে বোঝাচ্ছে মজিদকে, কারণ এখানে স্থানীয় চেয়ারম্যান তার ক্ষমতার প্রভাব খাটাইছে, যে জিনিসটা আমরা মসজিদের মধ্যে দেখতে পেয়েছিলাম। তাহলে তাৎপর্য বহন করে কোন দিক থেকে? ক্ষমতার প্রভাবের দিক থেকে, অর্থনৈতিক প্রভাবের দিক থেকে, নাকি ধর্মীয় গোড়ামির দিক থেকে? তাহলে মসজিদ যে কাজটা করতে পারছিল আর সেটা উদ্দীপকের এই চেয়ারম্যানের সাথে মিল দেখতে পাবো আমরা, তাদের দুজনের ক্ষমতার প্রভাব ছিল এবং মসজিদ করেছিল ধর্মীয় গোড়ামি। অর্থনৈতিক প্রভাব আমরা উদ্দীপকেও দেখতে পাই না, আমাদের লাল সালু উপন্যাসও দেখতে পাই না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1 এবং 3। তারপরে দেখো, সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক, উদ্দীর্ঘাংশ দ্বারা বোঝানো হয়েছে। তাহলে এখানে কে কে? মজিদ এবং হচ্ছে খালেক ব্যাপারী, তারা দুজনে কি, তাদের দুজনের চিন্তা ভাবনা আলাদা হলেও তাদের কিন্তু লক্ষ্য একটাই, মানুষকে ঠকিয়ে নিজেদের অর্থ কি উপার্জন করা। তাহলে এই দিক থেকে আমরা বলবো এটা হচ্ছে মজিদ এবং খালেক ব্যাপারীর যে উদ্দেশ্য সেটাকে মিন করা হয়েছে। তারপরে দেখো, স্বামী মরে যাওয়ায় বৃদ্ধ বাবার টানাপোড়েনের সংসারে মিনারাকে 2 সন্তান নিয়ে থাকতে হয়। কখনো কখনো আশপাশের বাড়িতে ঝিয়ের কাজ করে সে, এছাড়া কাঁথা সেলাই করে, হুগলা বুনে সামান্য কিছু উপার্জন করে। তাই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে হাসুনির মার সাথে মিল আছে। উদ্দীপকের মিনারা লাল সালু উপন্যাসের কোন চরিত্রে মিল আছে? এটা আমরা বলে দেখলাম যে হাসুনির মার সাথে মিল আছে। আর এইরূপ মিল থাকার কারণটা কি? তাদের দুজনেরই স্বামী মারা গিয়েছিল, নিজে তারা উপার্জন করত এবং বাপের বাড়িতে তারা অবস্থান করতো। তাহলে আমরা বলতে পারি 3টা দিক থেকেই তাদের উভয়ের মধ্যে কি আছে? মিল আছে। তারপরে দেখো, প্রাগপুর গ্রামে একজন খ্রিস্টান ধর্মযাজক এসে উপস্থিত হন। বিপদে আপদে গ্রামের সাধারণ মানুষেরা তার কাছে আসতে শুরু করলে গ্রামের পুরোহিত নিজের যশ নষ্ট হওয়ার আশঙ্কা করতে লাগলেন। তাহলে উদ্দীপকের এই পুরোহিতের সাথে লাল সালু উপন্যাসের কার মিল আছে বলতো? কে হচ্ছে আওয়ালপুরের পিলকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছিল এবং নিজের অস্তিত্ব সংকটে ভুগতেছিল, এবং সেটা কিন্তু ছিল আমাদের মজিদ। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে মজিদ। এই মিলের কারণটা কি? দুর্বলের ক্ষমতা চিরস্থায়ী হয়, নাকি ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা, নাকি প্রতিপক্ষের আবির্ভাব? তাহলে দেখো, দুর্বলের ক্ষমতা চিরস্থায়ী হয় এটা কখনোই না। দুর্বলের ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না, যারা সবল তাদের ক্ষমতা চিরস্থায়ী হয়। আর ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা অবশ্যই সেটা মজিদের মধ্যে ছিল, আর উদ্দীপকের আমরা চরিত্রের মধ্যে দেখতে পাই। এবং কি বলতো, প্রতিপক্ষের প্রভাব এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে উত্তর হবে 2 এবং 3। লক্ষ্মীপুর গ্রামে নাকি এক সন্ন্যাসীর আগমন ঘটেছে। এই সন্ন্যাসী নাকি চোখের পলকে অন্য গ্রামে যেতে পারে, বাতাসের গতি থামাতে পারে। তাহলে এই সন্ন্যাসীর সাথে লাল সালু উপন্যাসের কার মিল আছে? ও যে জীবিতকে মৃতকে জীবিত করতে পারে, আবার সূর্য অস্ত অস্ত উঠাই মানে অস্ত করতে পারে, আবার হচ্ছে তোমার এটাকে উদয় ঘটাইতে পারে, এরকম কথাবার্তা আমরা শুনেছিলাম আওয়ালপুরের পীর সম্পর্কে, তাই না? আচ্ছা, উদ্দীপকের সঙ্গে লাল সালু উপন্যাসের মিল কোন দিক থেকে? পীর সাহেব সূর্যকে ধরে রাখতে পারেন, তিনি হুকুম না দিলে নামাজের সময় গড়ায় না, তিনি মুসলমানদের জান্নাত পাওয়ার ব্যবস্থা করেন। এই কথা কিন্তু বলা হয় না, বলা হয়েছিল পীর সাহেব সূর্যকে ধরে রাখতে পারেন এবং তিনি না অনুমতি দিলে নাকি নামাজের সময় যায় না। তাহলে উত্তর হবে 1 এবং 2। ওকে, আচ্ছা, তারপর দেখো, করিমন বাতের ব্যথায় জর্জরিত। ছোট ছেলে কাদেরকে পাশের গ্রামের পীরের কাছে পাঠায় পানি পড়া আনতে। লোক বিশ্বাস কামেল পীরের পানি পড়ায় সর্বরোগের অবসান ঘটে। তাহলে উদ্দীপকের করিমন লাল সালু উপন্যাসের কোন চরিত্রে মিল আছে বলতো? কে হচ্ছে পানি পড়ার জন্য পাঠিয়েছিল? আমাদের খালেক ব্যাপারী যে প্রথম গড়ের স্ত্রী আমেনা বিবি। তাহলে উদ্দীপকের লাল সালু উপন্যাসের কোন দিকটা ফুটে উঠেছে? তাহলে আমরা কি বলবো বলতো? কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং অবশ্যই পীরের প্রতি একটা ভক্তিও কিন্তু এখানে ফুটে উঠেছে, যেটা আমরা কিসের মধ্যে দেখেছিলাম? আমাদের উপন্যাসও দেখেছিলাম। তাহলে উত্তর হবে 1, 2 এবং 3। তারপরে দেখো, আফজাল মিয়ার স্ত্রী হালিমা পরপর 3টা কন্যা সন্তান জন্ম দেয়। পুত্র সন্তান লাভের আশায় খ্যাতিমান পীর জুনাইদ আলী কুতুব শাহীর দরবারে গমন করে। পীর কুতুব শাহী 1 বোতল পড়া পানি দিয়ে বলেন যে এই পড়া পানি খেয়ে তার যদি পুত্র সন্তান না হয় তবে বুঝতে হবে সে পাপী। হালিমা যথারীতি 4র্থ কন্যার জন্ম দেয় এবং স্বামীর রোষানলে পড়ে যায়। তাহলে উদ্দীপকে হালিমার সঙ্গে আমরা কার মিল দেখতে পাচ্ছি? অবশ্যই আমরা আমিনা বিবির মিল দেখতে পাচ্ছি, এবং এই কাহিনীটা তো তোমাদের সবাইকে অলরেডি পড়াই ফেলছে। উদ্দীপক ও লাল সালু উপন্যাসে প্রকাশিত ভাব হচ্ছে অন্ধবিশ্বাস, ধর্মীয় গোড়ামি, নাকি পীর প্রথা? তিনটাই কিন্তু এই জায়গার মধ্যে আমরা বলবো যে ঠিক, কারণ এই 3টাই কিন্তু আমরা উদ্দীপকেও দেখতে পেয়েছি এবং আমাদের বইয়েও দেখতে পেয়েছি। নয়নপুর গ্রামবাসীকে গণশিক্ষা দেওয়ার জন্য জামাল সকলকে একত্রিত করে, কিন্তু গ্রামের মোড়ল আবেদ আলী তার শোষণ অব্যাহত রাখার স্বার্থে তাকে বাধা দেয়। এভাবে গ্রামে গণশিক্ষার উদ্যোগ
বন্ধ হয়ে যায়। উদ্দীপকের জামাল লাল সালু উপন্যাসের কোন চরিত্র কে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল আমরা পড়েছিলাম, আক্কাসের সাথে মিল আছে। উদ্দীপকের মোড়ল ও লাল সালু উপন্যাসের মজিদ চরিত্রে কোন দিকটা প্রতিফলিত হয়েছে, ধর্মীয় গোড়ামি, চতুরতা, স্বার্থপরতা নাকি আধিপত্যবাদ। দেখো এখানে উভয়েরই কিন্তু যদি স্কুল দেয়, হ্যাঁ, বাচ্চাদের জন্য গণশিক্ষার আয়োজন করে, তাহলে কিন্তু তাদের স্বার্থের মধ্যে প্রভাব পড়বে এবং এই মানে স্বার্থপরতার জন্য কিন্তু পরবর্তীতে তারা কি করে, তারা হচ্ছে অনুমতি দেয় না যে কোনো স্কুল প্রতিষ্ঠা করা যাবে না, আর এখানে বলেছে কোনো গণশিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করা যাবে না। তাহলে পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। জাহিদ শহর থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামে ফিরে আসে এবং গ্রামের মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা দেখে ব্যথিত হয়। সে গ্রামে শিক্ষার আলো জ্বালাতে একটি নৈশ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়। তাহলে উদ্দীপকের জাহিদের সঙ্গে কার মিল আছে, এটা তোমরা বুঝতেই পারতেছো, আক্কাসের মিল আছে। তাহলে অনুচ্ছেদে উল্লিখিত গ্রামবাসীর জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে লাল সালু উপন্যাসের যেই দিকটা প্রকাশ পেয়েছে, দরিদ্রতা, কুসংস্কারাচ্ছন্নতা নাকি অজ্ঞতা। তাহলে এখানে দরিদ্রতার কথা কিন্তু কোনো জায়গায় উল্লেখ নাই, যদিও আমাদের উপন্যাসের মধ্যে উল্লেখ ছিল। এখানে কুসংস্কারাচ্ছন্নতা এবং অজ্ঞতার দিক থেকে আমরা বলবো আমাদের বইয়ের সাথে মিল আছে। জ্যোতিষশাস্ত্রবিদ হরনাথ বসু মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দ্রষ্টা বলে এই সোনাপুর গ্রামের মানুষ বিশ্বাস করে। বিপদে আপদে, রোগে শোকে সোনাপুর গ্রামবাসী অনেক টাকা খরচ করে ভাগ্য গণনা করিয়ে হরিনাথ বসুর নিকট হতে রত্নপাথর গ্রহণ করে। গ্রামের রাজীব কিন্তু হরনাথের এই অলৌকিকতায় বিশ্বাস করে না। তাহলে উদ্দীপকের রাজীদের সঙ্গে কার মিল আছে, কে হচ্ছে এই অলৌকিক ক্ষমতার সাথে বিশ্বাসযোগ্য ছিল না, সেটা শুধু একমাত্র শিক্ষিত যুবক ছিল হচ্ছে আক্কাস। তাহলে আক্কাসের সাথে মিল আছে। উদ্দীপকের সোনাপুর এবং লাল সালু উপন্যাসের মহব্বতনগর গ্রামবাসীর প্রতারিত হওয়ার কারণটা কি, কারণ তারা অন্ধবিশ্বাসী, অন্ধ ধর্ম বিশ্বাস করত, তারা তারপর অজ্ঞতা এবং কুসংস্কারের কি পরিপূর্ণ ছিল এবং অন্ধ কি বলতো, অন্ধ ভাগ্য বিশ্বাসে তারা বিশ্বাস করতো। তাহলে উত্তর হবে 1, 2 এবং 3। ওকে। নিচু একটা জায়গা ভরাট করে গ্রামের ছেলেরা খেলার মাঠ বানাবে বলে চেয়ারম্যানকে প্রস্তাব করলো, কিন্তু কিছুদিন পর চেয়ারম্যান সাহেব সেখানে এক বিশাল মার্কেট তৈরি করলো। তাহলে এই চেয়ারম্যান লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাথে মিল আছে? আমরা অনেক সময় চেয়ারম্যান বললে কিন্তু খালেক ব্যাপারে লিখে ফেলতে পারি না, এইখানে আমরা দেখব যে এটার বিপরীতে সবচেয়ে বেশি স্কুল প্রতিষ্ঠা, আক্কাসের স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে সবচেয়ে বেশি তোমার কি ভেটো দিয়েছিল কে, মজিদ। তাহলে এই মজিদের সাথে উদ্দীপকের চেয়ারম্যানের আমরা কিন্তু একটা মিল দেখতে পাচ্ছি। উদ্দীপকের চেয়ারম্যানের উদ্দেশ্য লাল সালু উপন্যাসের কোন বিষয়টিকে প্রকাশিত করে? স্বনির্ভরতায়, স্বার্থপরতায়, ধর্মান্ধতা, আত্মপ্রচারণা। এটা আমরা একটু আগে সেম কিন্তু আমরা কোশ্চেন পড়ছি, দেখছো রিপিট হয়েছে এবং একই বোর্ডে বারবার আসতে দেখা গেছে এই বিগত বছরের কোশ্চেন গুলো। গ্রামের মানুষের চিকিৎসাহীনতার কথা বিবেচনা করে প্রবাসী বিত্তবান তরুণ স্বপন একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য সকলের সাথে যোগাযোগ শুরু করলে গ্রামের হাতুড়ি ডাক্তার আর কবিরাজ কূট কৌশলে স্বপনকে নানাভাবে হেনস্থা করে। উদ্দীপকের স্বপন লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে স্মরণ করে দেয়? আওয়ালপুরের পীর, খালেক ব্যাপারী, আক্কাস নাকি মজিদ? তাহলে আমরা বুঝতেই পারছি তাহলে এই স্বপনের সাথে আমরা কার মিল দেখতে পাচ্ছি? আক্কাসের। তাহলে উদ্দীপকে প্রকাশিত হয়েছে লাল সালু উপন্যাসের প্রাচুর্য, স্বার্থান্ধতা, কুসংস্কার, নগরায়ন। তাহলে লেখো এই যে তার হাসপাতাল নির্মাণটা কি করছে, কবিরাজ বন্ধ করেছে, আর অবশ্যই সে তার স্বার্থ চিন্তার জন্য এই কাজটা করছে। তাহলে উত্তর হবে কোথায় বলতো? উত্তর হবে তার স্বার্থান্ধতার কারণে। তারপরে দেখো কি বলছে, খেয়াঘাটের ইজারাদারদের প্রবল ষড়যন্ত্রের মুখে গ্রামে প্রভাবশালীদের পরামর্শে নদীতে সাঁকু তৈরির উদ্যোগ থামিয়ে দিতে বাধ্য হন নবনির্বাচিত চেয়ারম্যান সৌরভ। তাহলে গ্রামের প্রভাবশালীরা লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে মনে করে দেয়? প্রভাবশালী কে ছিল? মজিদ ছিল। আর মজিদের কথা কে শুনতো? খালেক ব্যাপারী। তাহলে এখানে প্রভাবশালীদের সাথে আমরা বলবো মজিদের কি এখানে মিল আছে, আর এখানে যে চেয়ারম্যান তার সাথে কিন্তু খালেক ব্যাপারীর মিল আছে। তাহলে এখানে প্রভাবশালীদের সাথে মজিদের মিল আছে। উদ্দীপকের চেয়ারম্যান সৌরভ এবং লাল সালু উপন্যাসের আক্কাস চরিত্রটি কিসের প্রেক্ষাপটে তুলনীয় বলতো? এই যে সৌরভকে আমরা দেখলাম, তিনি হচ্ছে একটা কি করছে, উদ্যোগ নিয়েছিল না, আমরা চেয়ারম্যানের সাথে খালেক ব্যাপারে তুলনা করতে পারি না, কারণ এখানে চেয়ারম্যান একটা ভালো কাজ করার উদ্যোগ গ্রহণ করেছিল, আর যেটা আক্কাসের সাথে সম্পর্কযুক্ত এবং সেটা কোন দিক থেকে? অবশ্যই সেটা সমাজ সেবা করার দিক থেকে। তারপরে দেখো, জলবসন্ত রোগে আক্রান্ত ছোট ছেলে চিকিৎসার জন্য সুমন বাবু মনোহারী বৈদ্যের কাছ থেকে পানি পড়া ও নিম পাতা নিয়ে আসেন। কলেজ পড়ুয়া বড় ছেলে রাজীব ছোট ভাইকে হাসপাতালে নিতে চাইলে পিতার এক গোয়েমির কাছে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তাহলে রাজীবের সাথে আমরা দেখবো এই যে
রাজীব তার ছোট ভাইকে হাসপাতালে নিতে চাইছে, তাহলে অবশ্যই রাজীব শিক্ষিত যুবক এবং তার সাথে আক্কাসের মিল আছে। উক্ত চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে, কুসংস্কার মুক্ততা, স্বাস্থ্য সচেতনতা, কুপমণ্ডুকতা নাকি অবাধ্যতা? অবাধ্যতা এবং কুপমণ্ডুকতা। কুপমণ্ডুকতা মানে হচ্ছে কি বলতো, একদম অন্ধকার জগতে ডুবে থাকা। স্বাস্থ্য সচেতনতা, এরা কি কুসংস্কার মুক্ততা। আমরা কিন্তু দেখি আক্কাসের সাথে যেহেতু রাজীবের মিল আছে এবং রাজীব ছিল কুসংস্কার মুক্ত, এই জন্য সে কি কোনো পীর বৈদ্য এগুলোকে বিশ্বাস করতো না। বাল্য বিবাহ বিরোধী আন্দোলন গড়ে তুলতে গিয়ে শিক্ষিত যুবক রিয়াজ গ্রাম্য মাতব্বরের কাছে লাঞ্ছনার শিকার হলো, কেউ তার সাহায্যে এগিয়ে এলো না। তাহলে উদ্দীপকের রিয়াজের সাথে অবশ্যই কার মিল আছে? আক্কাসের মিল আছে। আর রিয়াজ ও উপন্যাসের সেই আক্কাস চরিত্রের লাঞ্ছনার কারণটা কি? একাকিত্ব, চারিত্রিক দুর্বলতা, সুশাসনের প্রভাব নাকি অপশক্তির প্রভাব? দেখো এখানে তারা দুজনেই লাঞ্ছিত হয়েছিল, কারণ যারা ক্ষমতাবান ছিল তারা তাদের উপরে কি তাদের ক্ষমতাটা প্রয়োগ করেছিল, অর্থাৎ অপশক্তির প্রভাবের কারণে কিন্তু তারা কি উদ্দীপকের আক্কাস এবং বাল্যবিবাহ ঠেকাইতে যে রিয়াজ, তারা দুজনেই সফল হইতে পারে নাই। তারপরে দেখো, প্রবাসী বিত্তবান তরুণ সজল গ্রামের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার্থে নদীতে ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ শুরু করলে নদীর ঘাটের ইজারাদার সজলকে নানাভাবে হেনস্থা করে। উদ্দীপকের সজল লালসালু উপন্যাসের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয় বলতো? তাহলে সজলের সাথে আমরা কাল কি দেখবো, যেহেতু মানুষের যাতায়াতের জন্য সে ভালো একটা কাজ করতে চাইছিল, আর যেটা আক্কাসের সাথে মিল আছে। উদ্দীপকে প্রকাশিত হয়েছে লালসালু উপন্যাসের প্রাচুর্য, সাধারণত কুসংস্কার নাকি নগরায়ণ? দেখো নানাভাবে তাকে হেনস্থা করেছিল কি ইজারাদাররা, তাহলে তারা তাদের স্বার্থের জন্য এই কাজটা করছে, তাহলে উত্তর হবে স্বার্থান্বতা। দেখো তোমাদের কাছে মনে হতে পারে আপু সেম টাইপের কোশ্চেন আপনি এত কেন সলভ করাচ্ছেন, কারণ ওই যে বিগত বছরের প্রশ্নতে আসছে, এই জন্য আপু তো তোমাদেরকে এই কোর্সটাই খুলেছে হচ্ছে বিগত বছরের কোশ্চেন সব সলভ করার জন্য, তাই না? তো এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে সকল কোশ্চেন সলভ করাচ্ছি। দেখো বেচারার একটা বেশ দুঃখ ছিল, ছেলেপুলে নেই। সৌদামিনীর স্বামী স্থির করলো আরেকটি বিয়ে যুক্ত অন্তত চেষ্টা করে দেখা যাক, বংশ তো গুম করে দেওয়া চলে না। তাহলে সৌদামিনীর স্বামীর মধ্যে লালসালু উপন্যাসের কোন চরিত্রকে দেখতে পাই? কে দুইটা বিয়ে করতে চাইছিল বলো তো? অবশ্যই সেটা ছিল মজিদ। আর উদ্দীপক এবং লালসালু উপন্যাসের আমাদের সমাজের কোন অসঙ্গতি বিদ্যমান? স্বেচ্ছাচারিতা, বাল্য বাল্য বিবাহ নাকি পুরুষতান্ত্রিকতা নাকি বহু বিবাহ? অবশ্যই এখানে একটা বউ থাকা সত্ত্বেও যখন আরেকটা বিয়ে করা হয়, বিয়ের চিন্তা ভাবনা করা হয়, এটাকে বহু বিবাহ বলা হয়, যেটা আমরা উদ্দীপকেও দেখতে পাচ্ছি এবং আমরা আমাদের উপন্যাসেও দেখতে পেয়েছি। মঞ্জুলি মোর ওই তো কচি মেয়ে, ওরই সঙ্গে বিয়ে দেবে, বয়সে ওর চেয়ে 5 গুণ সে বড়। তাহলে উদ্দীপকের মূল ভাব নিচের কোন চরণের সঙ্গে বেশি সঙ্গতিপূর্ণ বলতো? বলছে মঞ্জুলি মোর ওই তো কচি মেয়ে, বলছে মঞ্জুলি নামের মেয়েটা খুবই ছোট একটা মেয়ে, ওরই সঙ্গে বিয়ে দিবে, বলছে ওর সঙ্গেই বিয়ে দিবে, বয়সে ওর চেয়ে 5 গুণ সে বড়। বলছে ওই জামাই তো বয়সে তার চেয়ে 5 গুণের বড়। তাহলে এই কথাটার সাথে আমরাও দেখতে পাচ্ছি আমাদের লালসালু উপন্যাসের একটা পার্টের মিল আছে। এবং সেটা কোন দিক থেকে? কারণ কি ভাবলাম, তানি বুঝি দুলার বাপ, বড় বিবির প্রতি তার তেমন মায়া মোহব্বত নাই, যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফোটে, লজ্জায় ম্রিয়মান নতুন বউয়ের আত্মসচেতন রক্তবা তাতে নেই। তাহলে দেখো এই লাইনগুলোতে কিন্তু কোথাও এখানে বয়সে কম কিন্তু তার বুড়া বেটার সাথে বিয়ে হচ্ছে, এই জিনিসটা ফুটে উঠতেছে না, ফুটে উঠতেছে এই লাইনটাতে। দেখো কারণ যখন জমিলা ভাবছিল মজিদকে দেখে যে এটা হচ্ছে হয়তো দুলার বাপ বা বরের বাবা হইতে পারে, তার শ্বশুর হইতে পারে, কিন্তু এটাই আসলে ছিল তার জামাই, তাই না? মানে বুড়া একটা জামাই পাইছে। তাহলে এই কথাটার সাথে কিন্তু উদ্দীপকটার আমরা একটা মিল দেখতে পাচ্ছি। তারপরে দেখো উদ্দীপক এবং লালসালু উপন্যাসের উক্ত সাদৃশ্য সমাজ বাস্তবতার যেই দিকটি প্রকাশ করে, ভণ্ডামি এবং প্রতারণা, এখানে তো ভণ্ডামি প্রতারণার কোনো কিছু দেখতে পাই না। এখানে আমরা দেখছি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, মানে এক বেটার যে আরো কতগুলা বউ থাকে, কুসংস্কার এবং গোড়ামি, এই দুইটা উত্তর হবে। তারপরে দেখো 4 সতীনের ঘর চলচ্চিত্রে দেখেছিলাম নায়ক একজন ধনাঢ্য ব্যক্তি, তার ঘরে 3 স্ত্রী অথচ কোনো সন্তান নাই, তাই সন্তানের আশা নায়ক আবারও শাবনূরকে চতুর্থ স্ত্রী হিসেবে ঘরে আনে। উদ্দীপকের নায়ক লালসালু উপন্যাসের কার সাথে মিল আছে? তাহলে এই নায়ক কিন্তু মজিদের সাথে মিল আছে। উদ্দীপকের নায়কের এরূপ সাদৃশ্যের কারণ কি? তারা সন্তান লাভের আকাঙ্ক্ষা করেছে, তারা বহু স্ত্রী গ্রহণ করেছে, আর তারা ধর্ম ব্যবসা করেছে না। এখানে তো আমরা শুধু দেখেছি যে তোমার ধর্ম ব্যবসাটা শুধু কে করেছে? ধর্ম ব্যবসা শুধু মজিদ করেছে। এখানে উদ্দীপকের ধনাঢ্য ব্যক্তির মধ্যে কিন্তু নায়কের মধ্যে আমরা সেটা দেখতে পাই না। তাহলে উত্তর হবে সন্তান লাভের আকাঙ্ক্ষা বহু স্ত্রী গ্রহণ। তাহলে উত্তর হবে 1 এবং 2। তারপরে দেখো জালালের 2 বউয়ের মধ্যে মিমি ছোট, বয়স অল্প হওয়ার কারণে সংসার সম্পর্কে তার কোনো ধারণা নাই, হেসে খেলে তার দিন কেটে যায়, সুযোগ পেলে সমবয়সী মেয়েদের সঙ্গে গল্প গুজবে মেতে ওঠে। তাহলে তার সাথে কার মিল আছে? অবশ্যই জমিলার মিল আছে। আর এই মিমির সঙ্গে জমিলার মিল হওয়ার
মানে কোন কোন দিক থেকে মিল আছে সেটা তোমাকে বলছে, বয়সের দিক থেকে, মানসিকতার দিক থেকে, নাকি বাল্য বিবাহের দিক থেকে। দেখো তাদের দুজনেরই, জমিলা এবং উদ্দীপকের কি বলো মিমি, দুজনেরই অল্প বয়সে বিয়ে হয়েছে, তাহলে বাল্য বিবাহের দিক থেকে তাদের হচ্ছে মিল আছে, এবং বয়সের দিক থেকেও তাদের মিল আছে, এবং মানসিকতা তারা যে এখনো বাচ্চা সেই দিক থেকেও মিল আছে। তাহলে উত্তর হবে 1, 2 এবং 3। তাহেরের বিয়ে হলো তার চেয়ে কয়েক গুণ বেশি বয়সী হামিদ আলীর সাথে। বিয়ের আগে পাত্রী দেখতে এলে হামিদ আলীকে তাহেরা ভেবেছিল সে তার হবু শ্বশুর। উদ্দীপকের তাহেরা লাল সালু উপন্যাসের কোন চরিত্রটির সাথে তুলনীয়? তাহলে তাহেরার সাথে আমরা জমিলার কি মিল দেখতে পাচ্ছি। আর উক্ত ঘটনাটি লাল সালু উপন্যাসে বিধৃত হয়েছে সমাজের কোন দিকটি প্রতিফলিত হচ্ছে? বাল্য বিবাহ, বহু বিবাহ, বলপূর্বক বিবাহ, নাকি অসম বয়সী বিবাহ? তাহলে উদ্দীপকের ঘটনাটি লাল সালু উপন্যাসে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে যে অল্প বয়সে যে অসম বয়সী যে বিবাহটা, হ্যাঁ, তো অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া অসম বয়সী যে বিবাহ, মানে জামাইয়ের বয়স বেশি থাকে, বউর বয়স হচ্ছে একদম কম থাকে। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট, এই দৈন্য মাঝারে কবি একবার নিয়ে এসে স্বর্গ হতে বিশ্বাসের ছবি। উদ্দীপকের আলোকে লাল সালু উপন্যাসের প্রাণময় এবং সাহসী চরিত্র কোনটা বলতো? আক্কাস, রহিমা, জমিলা, নাকি তাহের কাদেরের পিতা? দেখো খুবই ইউনিক একটা কোশ্চেন। এখানে বলছে অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু। আর এই মুক্ত বায়ুর সাথে আমরা কার জমিলার তুলনা করতে পারি, কারণ সে এই বন্দি খাঁচার মধ্যে থাকতে চাইতো না, সে মুক্ত হইতে চাইতো। হ্যাঁ, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট, এই দৈন্য মাঝারে কবি একবার নিয়ে এসে স্বর্গতে বিশ্বাসের ছবি। অর্থাৎ এখানে একটা চরিত্রকে দেখাতে হচ্ছে যে মুক্ত, মানে মুক্তি চাচ্ছে। তাহলে এই মুক্তি চাওয়াটা কিন্তু কার সাথে আমরা মিল দেখতে পারি? শুধুমাত্র জমিলার সাথে আমরা মিল দেখতে পারি। তারপর দেখো কি বলছে, উক্ত চরিত্র সৃষ্টিতে লেখকের মূল উদ্দেশ্য কি ছিল? নির্জীব ধর্মতন্ত্রের বিরুদ্ধে পদাঘাত এবং সজীব প্রাণধর্মের জাগরণ। দেখো জমিলা নামক চরিত্রটাকে লেখক এখানে কেন দিয়েছে? কারণ জমিলা ছিল একটা প্রতিবাদী চরিত্র, এবং জমিলাকে এখানে প্রতিবাদী চরিত্র হিসেবে লেখক প্রেজেন্ট করেছে এই জন্য যে এই ধরনের কুসংস্কারের বিরুদ্ধে যুগে যুগে কিছু মানুষ ছিল যারা অলরেডি প্রতিবাদ করতে শুরু করেছিল। তাহলে আমরা বলতে পারি এই যে প্রথম বাক্যটা ঠিক আছে, শিকড় গড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং ভীতির সঙ্গে সুস্থ ও মুক্ত জীবনাকাঙ্ক্ষার যে দ্বন্দ্ব, অর্থাৎ জমিলার সাথে যে মজিদের একটা দ্বন্দ্ব ছিল, এটা কি বুঝাইছে? শিকড় গড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস অর্থাৎ মজিদ, তার সাথে সুস্থ মুক্ত জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব অর্থাৎ জমিলার একটা দ্বন্দ্ব ছিল। ধর্ম ব্যবসায়ী মজিদের অস্তিত্ব সংকট এবং সংকটের একটি মানবীয় দ্বন্দ্বময় রূপ। অর্থাৎ এই জমিলাকে দেখে কিন্তু সে অনেক ভয়, মানে একটু ভয় পাইতো যে জমিলা তার কথা শুনে না, এইভাবে যদি গ্রামবাসীও তার একদিন কথা না শুনে তাহলে তো তার পুরো ধর্ম ব্যবসা একদম লাল বাত্তি হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি উত্তর হচ্ছে 1, 2, 3। ধর্মের অপব্যাখ্যা আর সামাজিক কুসংস্কারের কাছে অসহায় হয়ে আত্মসমর্পণ করে আলেয়া, অথচ তারই বড় বোন রাহেলা সবকিছুকেই যুক্তি দিয়ে বিচার করতে চায়, যদিও পরিণামে তাকে কঠিন ফলে ভোগ করতে হয়। তাহলে এই রাহেলার সাথে আমরা কার কার মিল দেখতে পাচ্ছি বলতো? কার পরবর্তীতে কঠিন শাস্তি ভোগ করতে হয়েছিল? আমরা দেখতে পাচ্ছি যে এই যে তোমাকে এখানে বলছে, দেখো আবারও আমি এটা পড়তেছি, ধর্মের অপব্যাখ্যা আর সামাজিক কুসংস্কারের কাছে অসহায় হয়ে আত্মসমর্পণ করেছিল কে বলতো? আলেয়া, অথচ তারই বড় বোন রাহেলা সবকিছুকে যুক্তি দিয়ে কি করেছিল বলতো? সে বিচার করতে চায়, যদিও পরিণামে তাকে কঠিন ফলই ভোগ করতে হয়েছিল। উদ্দীপকের রাহেলা লাল সালু উপন্যাসে কোন চরিত্রের মতো? তানু, রহিমা, জমিলা, নাকি আমেনা? তাহলে এই জায়গায় দেখো একটা দ্বন্দ্ব কিন্তু এই জায়গার মধ্যে থেকে যাচ্ছে যে তুমি কারে দিবা, জমিলাকে দিবা নাকি আমেনাকে দিবা। বলছে দেখো কঠোর পরিণাম তাকে ভোগ করতে হয়েছিল। কঠোর পরিণাম কে ভোগ করছিল? শুধুমাত্র আমেনা ভোগ করছিল, কারণ আমেনাকে ডিভোর্স দেওয়া একদম দিয়ে দিছিল। তাহলে আমেনার সাথে আমরা মিল দেখতে পাচ্ছি। উদ্দীপক এবং লাল সালু উপন্যাস নিচের কোন মন্তব্যকে যৌথভাবে ধারণ করে থাকে? ধর্মের অপব্যাখ্যাকারীরা সমাজে প্রবলভাবে প্রভাব বিস্তার করে, ধর্মের অপব্যাখ্যা যারা মেনে নেয় তারা শান্তিময় জীবনযাপন করে, নাকি যে কোনো শুভ উদ্যোগকে কুসংস্কারবাদীরা সন্দেহের চোখে দেখে, নাকি প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধাচরণকারীরা সবসময় নিগৃহীত হয়? তাহলে আমরা বলতে পারি প্রচলিত যে সমাজ ব্যবস্থা আছে এটার বিরুদ্ধে যদি কেউ গিয়ে অবস্থান নিতে চায় তাহলে তাকে কঠিন থেকে কঠোরতর শাস্তি দেওয়া হতো। এখন মোটামুটি আমরা আমাদের যত প্রায় আমরা 145টার মতো এমসিকিউ সলভ করছি আলহামদুলিল্লাহ, প্রায় 150-র কাছাকাছি এমসিকিউ, এবং আশা রাখতেছি এখান থেকে তোমরা পরীক্ষা কমন পাবা। এবং আপু স্লাইডের মধ্যে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো দিয়ে দিচ্ছি এটা মাস্ট একবার হলে রিভিশন দিয়ে যাওয়া, কারণ সেখান থেকে পরীক্ষা ইনশাল্লাহ তোমরা কমন পাবে। এখন তোমাদেরকে আমি দিয়ে দিব সিকিউ হ্যাক্স, ঠিক আছে? তোমরা সবসময় মনে রাখবা নাটক এবং উপন্যাস থেকে সবসময় ইজি সিকিউ কোশ্চেন আসে। সেখানে ক এবং খ নম্বর প্রশ্ন বিগত বছরের প্রশ্নগুলো ক খ এর জন্য পড়ে যাবা। তো অনেকেই দেখবা যে 100, 200 ক খ কোশ্চেন এখন প্রচুর পিডিএফ করে দিচ্ছে। আমি দেখলাম
এবং আমার স্টুডেন্টরা পাগল হয়ে গেছে, আমার ব্যাচের গুলোও চিল্লাচিল্লি করতেছে। তো আমি এই রিস্ক কখনোই তোমাদেরকে নিতে দিব না যে আমি একটা শীট ধরাই দিব এবং সেখানে যে ক খ কোশ্চেন আছে তোমরা জাস্ট এটা পড়েই পরীক্ষার হলে আমার উপর একটা অন্ধবিশ্বাস নিয়ে তোমরা কি করবা, পরীক্ষার হলে চলে যাবা। কিন্তু যদি কমন না আসে তখন তখন আমি তো একে পাপের ভাগীদার হব।